ট্রান্সমেন হওয়ার আগে আমি ট্রানজিশন ব্যাপারে কিছুই জানতাম না। ভেরি ইন্টারেস্টিংলি আমি ভগবানের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করতাম যাতে কিছু একটা এরকম পরি আসে বা সামথিং জাদু হয়ে যায় যে আমি পরের দিন যাতে ঘুম থেকে উঠে দেখি যে আমার গাল ভর্তি বিয়ার্ড আছে, আমার ভয়েসটা খুব ভারী হয়ে গেছে, পিউবার্টির সময় যে চেঞ্জেসগুলো আসছে সেই চেঞ্জেসগুলো যেন আমার মধ্যে আর না আসে। সেই জায়গাতে আমি তো তোমাকে ফুললি ম্যান বলতে পারছি না, আমি একটা জায়গাতে তোমাকে ট্রান্স ম্যান বলছি। তো এটা কি কোনো জায়গাতে তোমাকে অসম্মান করছে? এটা কি কোনো জায়গাতে তোমাকে খাটো করে দেখছে বিষয়টা? ট্রান্সজেন্ডার জিনিসটা শুনলেই আমরা প্রথমে ভাবি যে হিজড়া একটা পেশা। হিজড়া যেরকম সেক্স ওয়ার্ক, হিজড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো একটা পেশা। আমি সেই সময়টাতে নিজেকে ওই বক্সে ফেলতেই পারছিলাম না যে আমি লেসবিয়ান, আমি মেয়ে নই। তো সেই সময় আমার মধ্যে এই জিনিসটা এসেছিল, সেই রিয়েলাইজেশন যে যেই শরীরে আমি আছি সেই শরীরটা আমার নয়। প্রথমে কি ফ্যামিলির কাছে এটা কাম আউট করলে বা কোনো ফ্রেন্ডের কাছে? কারণ কি আমার মনে হয় যে ফ্যামিলির সাপোর্টও তো এই বিষয়টার জন্য খুব প্রয়োজন। মা তো খুব রেগে ফেগে একদম বাড়ি থেকে বেরিয়ে যায়, এক্ষুনি আমি চোখের সামনে দেখতে চাই না। আচ্ছা, লং ডিউরেশনের জন্য আমি আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাই। অনেকদিন পরে আবার তোমার সঙ্গে বসা। হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যেহেতু দুজনের নামই সিদ্ধার্থ, তো আমরা যখনই মোস্ট অফ দ্য টাইম কথা বলবো তো আমি ওকে গোপ বলে সম্বোধন করব, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশা করি। আর যারা পডকাস্টটি দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের। গোপ, সরাসরি তোমাকে এটা জিজ্ঞেস করবো যে এখন তুমি কি করছো বর্তমানে, মানে বাই প্রফেশন কি করছো? আমি বর্তমানে একজন সফটওয়্যার ডেভেলপার, আর আমি এই রিসেন্টলি একটা এমএনসি কোম্পানিতে জব পেয়েছি। আমি প্রবাবলি নেক্সট মান্থের ফার্স্ট উইকে ব্যাঙ্গালোর শিফট করছি। ওকে, ভেরি গুড। যেটা হয় আর কি, যে তোমার সঙ্গে কথা বলতে শুরু করলে যে কোত্থেকে শুরু করবো সেটার আমার অ্যাকচুয়ালি কোনো ঠিকানা থাকে না আর কি। বাট তাও আজকে যেহেতু তোমাকে নিয়ে পুরো পডকাস্টটা, তুমি তোমার জার্নিগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে এসছো, তো একদম বেসিক কিছু কোশ্চেন দিয়ে তোমার সঙ্গে আমি আড্ডাটা শুরু করতে চাইছি আর কি। মানে ধরো আমার দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে তোমাকে শুনছে, তাদের ফার্স্ট কোশ্চেন এটা থাকবে যে তুমি কিভাবে মানে ম্যান আর ট্রান্সম্যানকে ডিফাইন করবে? ওকে, ম্যান আর ট্রান্সম্যানের মধ্যে ডিফারেন্স যদি বলি, সেরকম কোনো ডিফারেন্স নেই। কিন্তু আমরা যেহেতু ট্রান্সম্যান বলতে আমরা সেটা বুঝি যে একটা মানুষ যে জন্মসূত্রে সে ছেলে হিসেবে জন্মগ্রহণ করেনি, সে একটা অন্য শরীরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু সে মন থেকে, তার প্রাণ থেকে, সব কিছু থেকে সে ছেলে। তো তাকে অনেক কিছুর মধ্যে দিয়ে, অনেক স্ট্রাগল, অনেক মেডিকেল এক্সপেন্সেস, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে সে নিজেকে সেই অ্যালাইনমেন্টটার মধ্যে আনে, যাতে সে তার সেই বডিটা থেকে বেরিয়ে আসতে পারে, যাতে মন আর শরীর এই দুটো একই সূত্রে চলে এবং একইভাবে সেই জিনিসটা কাজ করে। তো আমি এই যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটার জন্য বইয়ের ভাষায় বা পুঁথিগত দিক দিয়ে বা ডিফারেন্সটা করতে হবে বলে ম্যান আর ট্রান্সম্যান দুটো ওয়ার্ড আছে। আচ্ছা, বাট ট্রান্সম্যান ইজ অলসো ম্যান, আর জন্মসূত্র থেকে সিসম্যান, যাদেরকে সিসম্যান বলা হয়, দে আর অলসো ম্যান। সিসম্যান বলতে মানে যারা বাই বার্থ যারা ছেলে হিসেবে, মেন্টালি এন্ড ফিজিক্যালি যারা মানে ছেলে হিসেবেই নিজেদেরকে আইডেন্টিফাই করছে, মেন্টালি ফিজিক্যালি জন্মসূত্র থেকে যারা ছেলে হিসাবে জন্মগ্রহণ করেছে। আর ট্রান্সম্যান যারা অন্য একটা বডিতে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারা মেন্টালি দে আর ম্যান, ফিজিক্যালি দে কখনো কখনো ট্রানজিশন করায়, কখনো কখনো ওরা ট্রানজিশন করায় না, বাট স্টিল দে আর ম্যান। ওকে, তো আমি যদি এইটা জিজ্ঞেস করতে চাই যে ধরো ট্রান্সম্যান মানে এই যে তোমাদের তো যেহেতু অন্য আর একটা বডিতে তুমি ছিলে প্রথমে এবং তারপর সেটাকে পরিবর্তন করে তুমি ছেলে হয়েছো, এই ছেলে হওয়ার জন্যই তো তোমার লড়াইটা ছিল। আজকে যদি বলি যে ত্রিপুরার প্রথম ট্রান্সম্যান, তো এই স্টোরিটার পেছনে তো অনেক চোখের জল, অনেক কান্না, অনেক কষ্ট লুকিয়ে রয়েছে। সেই জায়গাতে আমি তো তোমাকে ফুললি ম্যান বলতে পারছি না, আমি একটা জায়গাতে তোমাকে ট্রান্সম্যান বলছি। তো এটা কি কোনো জায়গাতে তোমাকে অসম্মান করছে? এটা কি কোনো জায়গাতে তোমাকে খাটো করে দেখছে বিষয়টা? প্রথমত আমি তোমাকে একটু কারেক্ট করব এই জায়গাটা, যে এই যে ট্রান্সম্যান হওয়া, এই ট্রান্সম্যান কেউ হয় না। প্রথমত যারা মানে আমাদের মতো মানুষরা যারা ট্রানজিশনের মধ্যে দিয়ে যায় বা যায় না, তারা কিন্তু ছোটবেলা থেকে একজন ছেলে। কেউ সেই জিনিসটা আগে বুঝতে পারে, কেউ এই জিনিসটা পরে বুঝতে পারে। সেটাও আমি বলবো অনেকগুলো ফেজ থাকে লাইফের, আমারও আছে। যখন একটা মানুষ বলে যে তুমি তো ছেলে হয়েছো, আমি বডিটাকে কারেক্ট করেছি, বডিটাকে সার্জারি বা হরমোনের মধ্যে দিয়ে গিয়ে আমার
যেই বডিটা আমার নয় সেই বডিটা থেকে বেরিয়ে এসেছি। তাই আমি তোমাকে একটু কারেক্ট করছি এই জায়গাটায়, যে এই ছেলে হওয়া ব্যাপারটা কিছুই নয়, এটা বেসিক্যালি একটা প্রসেস, একটা ট্রানজিশন। আগেও যেরকম বললাম যে মন আর দেহ দুটোকে একই সূত্রে বাঁধার জন্য, অ্যালাইন করার জন্য। মেবি হয়তো তুমি নিজেকে ছেলে ভাবছো, কিন্তু আর 5টা মানুষ যখন তোমার ছোটবেলাটা দিয়ে আমি যদি যাই, বা ধরো তোমার বাড়ির লোকজন, তোমার রিলেটিভস, ওরা যখন তোমাকে দেখছে, ওরা তো তোমাকে ছেলে হিসেবে দেখছে না। এবং আজকে ধরো যেই মা বা বাবা বা তোমার একটা ফ্রেন্ড যারা একদম ছোটবেলা থেকে তোমাকে দেখতো, আজকে ধরো একটা সময় দাঁড়িয়ে তার হয়তো এখনো তোমাকে যখন সম্বোধন করতে চায়, তখন হয়তো তাই বা হার এই কথাগুলো প্রোনাউন্সিয়েশন হিসেবে চলে আসে ত্রিপুরাতে, হ্যাঁ, রাইট। কিন্তু ধরো ওরা যখন তোমাকে সম্বোধন করছে বা ওরা যখন কোথাও তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছে, তখন হয়তো ছেলে হয়েছে বলে মানে ইন্ট্রোডিউস করাচ্ছে। এই বিষয়টা তোমার কাছে কিরকম লাগে? এবং এই বিষয়টা অবভিয়াসলি খারাপ লাগবে, প্রশ্নটা করাই মানে আর কি। আমি শুধু এইটা জানতে চাই যে তখন তুমি লোকদেরকে কিভাবে কারেক্ট করাও? প্রথমত এই পরিবারের এই যে জিনিসটাই সম্পূর্ণভাবে একটা মানে আমার কাছে খুবই সেন্সিটিভ জিনিস। মানে শুধু আমার কাছে নয়, প্রত্যেকেরই, বাবা মা, জেঠু জেঠি, কাকি বা যারাই থাকে ফ্যামিলিতে, ওরা ছোটোবেলা থেকে যখন দেখে আসে যে ও মেয়ে, কিন্তু আমরা যখন কাম আউট করি, তারপর যখন আমরা সার্জারি করি, অল অফ এ সাডেন ওদের মধ্যে চেঞ্জ আসে না। ওরা কালকে আমাকে দেখছে, 1 মাস পরে আমাকে অন্য একটা বডিতে বা অন্য একটা ফেসিয়াল চেঞ্জেস, হরমোনাল চেঞ্জেসের ফলে যে জিনিসগুলো হয়, মাস্কিউলিন চেঞ্জেসগুলো দেখার পর হঠাৎ করেই হয়তো ওদের মনে একবার হলেও আসে যে না, ছেলেই বলবো। কিন্তু ওই যে হয় না মানুষের মধ্যে একটা বছরের একটা এক্স্যাক্টলি একটা ইগো লুকিয়ে থাকে, একটা ইগো প্রবলেম, যে এত বছর ধরে তো তাই বলে এসছি, তো হঠাৎ করে তাই থেকে মানে আমাদের ত্রিপুরাতে যেহেতু তাই জিনিসটা হয়, তো এই যে মেয়ে বলে আসছি, হঠাৎ করে এই যে ওকে ছেলে বলবো, আমার মনে হয় এই ইগো প্রবলেমটা সবার মধ্যে কাজ করে। সেই ইগো প্রবলেমটা থেকে নিজেকে আগে বের করে আনতে হবে, যে না, আমি যে একটা মানুষকে তাই বলছি, মেয়ে বলছি, সে তো মেয়ে নয়, সে তো ছেলে। আমি এই জিনিসটা বলে তাকেও কষ্ট দিচ্ছি, প্লাস আমি নিজেকেও, মানে কি বলবো, আমি অশিক্ষিত বলতে চাই না, কিন্তু সেইভাবেই নিজেকে প্রুভ করছি সামনে। বুঝতে পেরেছি। আমি এবার হালকা করে একটু তোমার ছোটবেলাটায় ঢুকবো। মানে এই কোশ্চেনটা যদি আমাদের মতো কাউকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কবে বুঝলে তুমি ছেলে, ইট সাউন্ডস ভেরি অকওয়ার্ড। ঠিক তেমনি এই অকওয়ার্ড ভাবেই আমার তোমাকে জিজ্ঞেস করতে লাগছে যে তুমি কবে বুঝতে পারলে যে তুমি ছেলে? অনেক ছোটবেলায় বলতে গেলে আমার বাবা মা কখনো আমাকে যে মেয়েদের জামা কাপড় পরতে হবে সেরকম করে কোনো ফোর্স করেনি, কারণ আমি পরতে ভালোবাসতাম না। মানে ছোটবেলা থেকে পুজোর সময় ছেলেদের ড্রেস, একদম ছেলেদের ড্রেস, আমার ভাইয়ের জন্য আর আমার জন্য আমাদের একই রকম জামা কাপড় কেনা হতো, বাবা ওকে দিত, আমাকেও দিত। তো তখন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার মধ্যে ওই মেয়ে জিনিসটা, সেই জিনিসটা আমার মধ্যে ঠিক আসে না। আমি কখনোই নিজেকে মেয়ে বলতামও না। কেউ যদি আমাকে মেয়ে বলতো আমি সাথে সাথে ওকে কারেক্ট করতাম। আচ্ছা, তখন আমার মাথার মধ্যে সেই জিনিসটাই ছিল না যে এরকম কিছু হয়, আর তখন ছিল না। কবেকার ঘটনা এটা বলবো আমি 2006-এ, আচ্ছা 2005-06 সেই সময়। আস্তে আস্তে যখন স্কুল লাইফ এলো, তখন এই লেসবিয়ান টার্মটা খুব বেশি প্রচলিত ছিল। সবাই মানে আমার মেয়েদেরকে ভালো লাগতো প্রথম থেকেই। তো এই একটা মেয়ে, মানে আমাদের এক ক্লাসমেট, তাকে আমি খুব পছন্দ করতাম। তো সেই ভালো লাগাটাকে লোকে লেসবিয়ানিজম, মেয়ে ভালোবাসে, সেভাবে এই জিনিসটাকে খুব খারাপ নজরে দেখতো। কেউ একটা মেয়েকে ভালোবাসে, সেটাকে খুব খারাপ নজরে দেখা হতো সেই সময়ে। তো সেই জায়গাটাতে আমি নিজেকে মানাতে পারতাম না যে আমি তো মেয়ে নই, আমি তো ছেলে। মানে তোমার পার্সপেক্টিভে যে ভালোবাসাটা হচ্ছিল, দিস ইজ কারেক্ট এন্ড রাইট, একদম রাইট। আর ওই যে লেসবিয়ান কথাটাও আমার সাথে যায় না। আমি সেই সময়টাতে নিজেকে ওই বক্সে ফেলতেই পারছিলাম না যে আমি লেসবিয়ান, আমি মেয়ে নই। তো সেই সময় আমার মধ্যে এই জিনিসটা এসছিল, সেই রিয়েলাইজেশন যে যেই শরীরে আমি আছি সেই শরীরটা আমার নয়। এই শরীরটা যদি একদিন আমার কাছে চেঞ্জ হয়ে যায়, এই শরীরটা যদি আমি ওই শরীরটা পেয়ে যাই, যে আমার ভাইয়ের শরীরে পিউবার্টিতে যে চেঞ্জেসগুলো আছে সেটা যদি আমার বডিতে আসে, তাহলে আমি কমপ্লিট। তো এইটা ভাবার পর তুমি কিভাবে লাইফের ফার্দার ডিসিশনগুলো নিলে, কিভাবে এগিয়ে গেলে তুমি একজন
ট্রান্সম্যান হওয়ার দিকে? আগে বলি, ট্রান্সম্যান হওয়ার আগে আমি মানে ট্রান্সম্যান কি বলবো, আমি ট্রানজিশনের আগে আমি ট্রানজিশন ব্যাপারে কিছুই জানতাম না। আচ্ছা। ভেরি ইন্টারেস্টিংলি আমি ভগবানের কাছে প্রত্যেকদিন প্রার্থনা করতাম যাতে কিছু একটা এরকম পরি আসে বা সামথিং জাদু হয়ে যায়, যে আমি পরের দিন যাতে ঘুম থেকে উঠে দেখি যে আমার গাল ভর্তি বিয়ার্ড আছে, আমার ভয়েসটা খুব ভারী হয়ে গেছে, এবং আমি মানে যেই পিউবার্টির সময় যে চেঞ্জেসগুলো আসছে সেই চেঞ্জেসগুলো যেন আমার মধ্যে আর না আসে। আচ্ছা। আনফর্চুনেটলি সেই সময়টাতে ওরকম কিছুই ছিল না। পরে 2018-তে আমি মানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, তো আমাদের ত্রিপুরারই একজন ট্রান্স ওমেন আছে, দিদি আমাদের স্নেহাদি, তো হঠাৎ করে ওনার ভিডিও আসে। আচ্ছা। যে ছেলে থেকে মেয়ে হয়েছে, এবং সেই ভিডিওটা প্রায় 10 মিনিটের পুরো ভিডিও, আমি পুরোটা দেখলাম। দেখার পর তারপর আমি মানে তখন আমি ফার্স্ট টাইম জানলাম যে এতদিন ধরে, এত বছর ধরে আমি জিনিসটাকে মানে আমার মধ্যেই লুকিয়ে রেখেছিলাম। একদমই আমি প্রকাশ করতে পারছি। আমি একটা সময় এটাও ভাবা শুরু করেছিলাম যে হয়তো আর কোনোদিনই এই জন্মে পসিবল হবে না কিছু। আমি ভগবানকে বলতাম এটা নেক্সট জন্মে যাতে আমি ছেলে হয়ে আসি। আর যেই ভালো লাগার মানুষগুলো ছিল, যাদেরকে আমার দেখে মানে ভালো লাগতো, প্রেম হতো, তাদেরকে ওই দূর থেকেই ভালোবাসাটা করতাম। ওকে। তারপর ওই এনার প্রোফাইল দেখলাম, তারপর আমি তখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে দেখা শুরু করি। আমার আগে যারা ট্রান্স ম্যান হিসেবে কাম আউট করেছে, ট্রানজিশন করিয়েছে, ওদের মানে ধরো ত্রিপুরার বাইরে যারা, ত্রিপুরাতে তো আই গেস ইউ আর দ্য ফার্স্ট পারসন। আই এম দ্য ফার্স্ট ট্রান্স ম্যান। আর তোমার কিছু নাম নিয়ে আমি বলতে পারি, যেরকম ধরো আমি ভিহান পিতাম্বর যে আছে কেরালার, ওর আমি ভিডিও দেখেছিলাম, হ্যাঁ ওর ব্যাপারে জেনেছিলাম। তারপর আছে তোমার দীপন দা আর তিস্তাদি, ওদের ব্যাপারেও জেনেছিলাম, ওদের বিয়ের ভিডিও দেখেছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর এরকম আরো অনেক আছে ট্রান্সম্যানরা, তো সেই ওদের দেখে তারপর একটা মনে হচ্ছে যে আমি একটা গভীর স্বপ্ন বা গভীর একটা মানে অন্ধকার থেকে আজকে বেরিয়ে এলাম একটা আলোর দিকে, যে আই গট দ্য ডেস্টিনেশন, মানে আমাকে কোথায় যেতে হবে। আমার কাছে যেটা এতদিন ব্লার ছিল, সেই জিনিসটা সেদিন মানে সবকিছু আমি বুঝে গেলাম যে আমাকে এই পথে এগোতে হবে। তো তারপরে তুমি ফার্স্ট স্টেপটা কি নিলে? মানে প্রথমে কি বাড়িতে জানানো? অফকোর্স মানে আই মিন এই যে ট্রানজিশনের সময় যে একটা মেডিকেল থেরাপি বলো, হরমোনাল থেরাপি বলো, সাইকোলজিক্যাল কিছু কাউন্সিলিং চলতে থাকে, এগুলো স্টেপ বাই স্টেপ হয়, আমরা সেগুলোতে আসবো। কিন্তু তুমি তখন প্রথমে কি ফ্যামিলির কাছে এটা কাম আউট করলে বা কোনো ফ্রেন্ডের কাছে? কারণ কি আমার মনে হয় যে ফ্যামিলির সাপোর্টও তো এই বিষয়টার জন্য খুব প্রয়োজন। হ্যাঁ, মানে অফকোর্স ফ্যামিলি সাপোর্ট খুবই প্রয়োজন। ফ্যামিলি সাপোর্ট ছাড়া এই জিনিসটাতে খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেটা আমি বলবো। তো আমি প্রথম আমার বেস্ট ফ্রেন্ড, ওই সময় আমার যে রুমমেট ছিল, আমি তখন চেন্নাইতে পড়াশোনা করতাম, ওকে আমি বললাম যে এরকম দেখলাম, আমার মনে হচ্ছে আমি এটা। তো খুব মানে অবাক যে ও প্রথমবার জিনিসটা জানতে পারলো। বলছে আরেকবার তুই ভেবে দেখ, মানে তোর কোথাও ভুল হচ্ছে না তো? আমি বললাম না এরকম কিছু। বাট আই এম ভেরি লাকি যে ও আমাকে এটা বলেনি যে তুই প্লিজ রুমটা চেঞ্জ করে নে। এবং আজকের দিন অবধি ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। এরকম বন্ধু থাকা জীবনে খুব দরকার, যে তোমাকে ইনিশিয়াল ডেজ থেকে সাপোর্ট করছে। তারপর আমি কিছু মাস পর, আমি যেহেতু তখন বাড়ি আসছিলাম, তোমার ভ্যাকেশনে বাড়ি এসেছি, আমি বাড়িতে এসে বাবা মাকে বললাম, বোনকে বললাম। তো ওদের কাছে এটা একটা স্বাভাবিক, এটা নতুন জিনিস, ওরা কখনোই জিনিসগুলো শুনেনি। আর যদিও শুনে থাকে, ওদের কাছে জিনিসটা হচ্ছে একটা খুব মানে এরকম চোখ নাক কান বন্ধ করে রাখার মতো শুনে, এরকম একটা জিনিস। যে ট্রান্সজেন্ডার জিনিসটা শুনলেই আমরা প্রথমে ভাবি যে হিজড়া। হিজড়া একটা পেশা। হিজড়া যেরকম সেক্স ওয়ার্ক, হিজড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো একটা পেশা। তো বেসিক্যালি হিজড়া পেশাটার মধ্যে করা কি হয়? মানে পেশার মধ্যে তো যেমন ডাক্তারি করছেন, তো হিজড়া পেশাটার মধ্যে কি করে? আমি যেহেতু ওই পেশাতে মানে কখনো আমি ডিটেল ওই জায়গাটাতে কখনো থাকিনি, কিন্তু আমি আউটসাইডার হিসেবে এটা বলতে পারি যে হিজড়া পেশাটার মধ্যে ওরা মানে ভিক্ষাবৃত্তির মধ্যে নিজেদের পেশাটাকে এগিয়ে নিয়ে যায়। তারপর যেরকম মানে ছোট বাচ্চা হলে তারা ওই জায়গাটায় খুব সুন্দর করে গান বাজনা করে ওই জায়গাটায় যায় ব্লেসিংস দিতে, বিয়েতে যায় ব্লেসিংস দিতে, আরো অনেক কিছুর মধ্যে দিয়ে ওরা বেসিক্যালি স্টোরি। আমি জাস্ট এটা একটু জানতে চাইছি যে এই যে ব্লেসিংস দেওয়ার ব্যাপারটা, এটা কি সত্যি মানে আই মিন ওদের মধ্যে কি সত্যি পাওয়ার, এক্সট্রা কোনো পাওয়ার আছে ব্লেসিংস দেওয়ার মতো? আমাদের সবার মধ্যেই না মানে কারোর ভালো চাওয়াটা একটা পাওয়ার আছে।
তুমি যদি মন থেকে চাও যে না, দ্যাটস ওয়াই আই এম আস্কিং দ্যাট ওদের মধ্যে কি এক্সট্রা কিছু পাওয়ার আছে? মানে ওদের ব্লেসিংসটা নেওয়ার জন্য তো একটা ব্যাপার থাকে যে দিচ্ছে মানে সাংঘাতিক কিছু একটা বিষয়, বা অনেক কেউ বলতে শুনি, অনেকে হয়তো ধুরধার করে তাড়িয়ে দিচ্ছে, এটা আলাদা স্টোরি, এটা আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু ধরো আমি কাউকে আশীর্বাদ করছি, আমি অবভিয়াসলি তার মঙ্গল চাইছি, আর একজন হিজড়ে পেশার সঙ্গে যিনি যুক্ত, থার্ড জেন্ডারই বলো বা ট্রান্সজেন্ডার বলো বা যেরকম ভাবে ডিনোট করছো, উনি আশীর্বাদ করছেন, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখন আমি এটুকুই বলবো এই জিনিসটার ব্যাপারে যে হিজড়া মানুষ যদি তোমাকে আশীর্বাদ করে আর তোমার বিজনেসে যদি 1 বছরের মধ্যে অনেক উন্নতি হয়, তুমি তো ডেফিনেটলি এটাকে মানবে। তো আমি ভগবানকেও বিশ্বাস করি, আমি বিশ্বাস করি ভগবানের কাছে গিয়ে যদি আমি মাথা নিচু করে প্রণাম করি, একদিন না একদিন আমার জীবনে একটা উন্নতি হবে, ভগবানের আশীর্বাদ আমার উপর থাকবে। কিছু লোক এটা বলে যে ভগবান বলে কিছু হয় না, তো তুমি মানলে হয়, মানলে না মানলে কিছুই হয় না। তুমি যদি মনে করো যে এই মানুষটা আশীর্বাদে আমার জীবনে উন্নতিটা হয়েছে, দেন ডেফিনেটলি ওদের আশীর্বাদে কিছু না কিছু হয়। মানে ব্যাপারটা হচ্ছে তাহলে অনেকটা ওই রকম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে তর্কে বহু। বহু। আমি যদি বিশ্বাস করছি তাহলে ব্যাপারটা ডেফিনেটলি হয়। ওকে ওকে, প্লিজ কাম ব্যাক টু ইয়োর স্টোরি। আমরা মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যাব। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে তারপর বাড়িতে এসে আমি জানাই যথারীতি ওদের কাছে এই জিনিসটা অযোগ্য, মানে পড়তে গেছিস, ওখানে গেছিস, পড়াশোনা করবি, চাকরি বাকরি করবি, নিজের জীবনে ব্রেন ওয়াশ করে দিয়েছে, হ্যাঁ, কিছু খাইয়ে দিয়েছে, হঠাৎ করে এসব কথা। বাবা মা তো খুব মানে খুব রেগে ফেগে একদম বাড়ি থেকে বেরিয়ে যায় এক্ষুনি, আমি চোখের সামনে দেখতে চাই না। আচ্ছা, লাকিলি আমার বাবা খুব সাপোর্টিভ, আমার বাবা সেরকম কিছু বলেনি আমাকে। বাবা একটা কথাই বলেছিল যে যা করবি ভেবে চিন্তে কর, জীবন একটাই, ভালো হলে তোর, খারাপ হলে তোর। কিন্তু তারপর আমি একটা লং ডিউরেশনের জন্য আমি আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাইনি। মানে এই কথাগুলো কি শুধুমাত্র মুখের কথা হয়েছিল তারপর? আই মিন বাবার সাইড থেকে, বা মা তো বললে বাবার সাইড থেকে বলতে কি, মানে আমি তখন অনেকটা চেষ্টা করেছিলাম ফ্যামিলিকে জিনিসগুলো জানানোর, বোঝানোর, কিন্তু আমি যখন দেখছি যে আমার কথাগুলো সিরিয়াসলি নেওয়া হচ্ছে না, আমার কথাগুলো নিয়ে একটু ভাবা হচ্ছে না যে আমি কি বলছি, তারপরে আমি ডিসাইড করি যে না, আমাকে এখন নিজেকে একটু দূরে গিয়ে আমার নিজের লাইফটাকে নিজের মতো করে গোছাতে হবে। ওকে, তারপর আমি ডিসাইড করি যে আমাকে চাকরি খুঁজতে হবে, একটা চাকরি নিতে হবে। নিজের পায়ে যদি না দাঁড়াই, ভবিষ্যৎটা অন্ধকার। ট্রানজিশন তো সে দূরের কথা, খেয়ে বেঁচে থাকতে পারবো না। এবং আমার মনে হয় যে আজকেরকার দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন, নারী পুরুষ নির্বিশেষে। একদম। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই হাত খরচা তো একটা প্রয়োজন। হাত খরচা, তার মধ্যে তোমার ফিউচারের জন্য, তোমার সার্জারির জন্য একটা বিশাল অ্যামাউন্ট তোমাকে আস্তে আস্তে জমাতে হয়। ওকে, তো তারপর আমি মানে তখন তুমি পয়সা জমানো শুরু করলে? একদমই, তখন থেকে আস্তে আস্তে একটু একটু করে ওভার টাইম করা, সকালে একটা অফিস করা, রাত্রিবেলা পার্ট টাইম করা, ওগুলো করে করে সার্জারির জন্য টাকা জমানো, সেগুলো করা শুরু করি। এবং ওই সময় একটা ব্যক্তির সাথে আমার সম্পর্ক ছিল, আমরা থাকা শুরু করেছিলাম, লিভ-ইনে ছিলাম। তো এই সময় ওর বাড়ি থেকে খুব ঝামেলা হয়েছিল, মানে ও আমার সাথে থাকা শুরু করেছিল, ওরাও সেই জায়গা থেকে ওকে কিডন্যাপ করেছিল। তারপর সেটা সোশ্যাল মিডিয়া, তখন তো আই গেস ইউ বোথ আর অ্যাডাল্ট, রাইট? একদমই 18+ অ্যাডাল্ট। তো পুলিশও সেটাতে বাবা মায়ের সাপোর্ট দিয়েছিল প্রথমে, তারপর কলকাতার স্যাফো বলে একটা অর্গানাইজেশন আছে যারা কমিউনিটিকে নিয়ে বিগত 1998 থেকে আই গেস কাজ করছে। আচ্ছা, বা 99 থেকে কাজ করছে, ওরা বহু বছর ধরে কাজ করছে। ওদের একটা বিশাল রকম ভাবে হেল্প পাই আমি। ওরা বেসিক্যালি কি ধরনের কাজ করে? ওরা ধরনের ফ্যামিলি কাউন্সিলিং জাতীয় বিষয়। তো ওরা বেসিক্যালি LBT, লেসবিয়ান, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এই কমিউনিটিটাকে নিয়ে ওরা মানে ভীষণ রকমভাবে ও হেল্প করে, কাজ করে, খাওয়া প্লাস থাকা প্লাস কাজের সন্ধান। মানে কাউকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন তাদেরকে একদম শেল্টার দেওয়া এবং কাউন্সিলিং এর ব্যবস্থা করে দেওয়া। আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে গেদেরকে এখান থেকে বাদ দেওয়া হলো কেন? কারণ ওদেরই একটা ফ্রেন্ড অর্গানাইজেশন আছে, ওখানে গেদেরকে সেম সাপোর্টটা দেওয়া হয়। মিল বাঁট কে, হ্যাঁ মিল বাঁট কে, तुम वो करोगे ये मैं करूंगा। কারণ ওদের এটার যে মানে শুরুটা যারা করেছিল তারা লেসবিয়ান এবং নন বাইনারি, ট্রান্সজেন্ডার, সেই জায়গা থেকে শুরু হয়েছে। যেহেতু অনেক গে মানুষরা ওইখানে আছে, কাজ করছে ওদের সাথে, কিন্তু বেসিক্যালি স্যাফো, যেহেতু স্যাফো কথাটার সাথে লেসবিয়ানিজম বা মেয়ের সেই প্রেমের একটা ব্যাপার আছে, তো সেই জন্য ওই
অ্যাক্টিভলি ওই জায়গাটায় ওরা কাজ করছে। ওকে, তারপরে তুমি তাদেরকে কল করলে? তারপর আমি তাদেরকে কল করলাম, তাদের থেকে আমি একটা বিশাল রকমভাবে সাপোর্ট পেলাম। এবং ওই সময় শশী পাজা, যে তোমার এই সমাজ কল্যাণ দপ্তরের যে কলকাতার, উনি ম্যাডাম খুব সাহায্য করেছিল। তারপর আমরাও সেখানে গেলাম, রেস্কিউ করলাম, ওকে সেখান থেকে নিয়ে আসলাম। প্রথম যে পুলিশ বাড়ির লোকদের সাপোর্ট করছিল, বলছিল যে এগুলো একদমই চলবে না, এগুলো একদম হবে না, আলাদা হয়ে যাও দুজন। আমাকে মানে প্রায় পুরো একদিন রাত অবধি পুলিশ স্টেশনে বসে থাকতে হয়েছিল। আমার ফোন নিয়ে গিয়ে মানে ইলিগেল ভাবে আমার ফোন চেক করা হয়েছিল। সেই পুলিশটাই ওই একটা কল জাস্ট এসছে গভর্নমেন্ট থেকে, আর সেই পুলিশই মানে মাথা তুলে কথা বলছে না আমাদের সামনে। আচ্ছা, খুব এই জায়গাটায় আমার একটা প্রশ্ন থাকছে যে এই যে বললে যে পুলিশ স্টেশনে একটা ফোন কল আসলো, তারপর উনি কথা চেঞ্জ করে ফেললেন, কতটুকু সেন্সিটাইজেশন এখনো জরুরি? আমরা কতটুকু কাজ করতে পেরেছি এই জায়গাটার মধ্যে? বিকজ আজকে হয়তো তোমার চেনা ছিল বলে বা স্যাফোর কথাটা তুমি জানতে বলে হয়তো তুমি, ধরো প্রত্যন্ত অঞ্চলের একটা মানুষের কথা যদি বলি, যে কিনা কিছুই জানে না, ধরো তার বাড়িতে এরকম কিছু একটা সমস্যা হলো বা কোনো একটা সরকারি অফিস আদালত কোনো একটা জায়গায় এই ধরনের সমস্যা হলো, ওইখানে আমাদের মতো সাধারণ মানুষরা কতটুকু সচেতন রয়েছে এখন পর্যন্ত বিষয়টা সম্পর্কে? আমি বলবো যে আমি ত্রিপুরার কথাই বলি। মানে আমি গতকালকে একটা ঘটনা শুনলাম, সেটা শুনে আমার এত কষ্ট হয়েছে। সোনামুড়া, আমার মানে কমিউনিটির একজন বোন আছে সালমা, ওর বাড়ির কাছাকাছি বাড়ি। ও নিজেকে ফিমেল বা ফেমিনিন আইডেন্টিফাই করতো একজন মানুষ। সে নেল পলিশ বা ধরো সাজগোজ করতো বা চুল বড় রাখা পছন্দ করতো বলে ওকে মানে পাড়ার লোকেরা টোন টিটকারি করতো। স্কুল কলেজে ওরা প্রচণ্ডভাবে বুলিং করেছিল। এবং এই রিসেন্টলি মানে এক সপ্তাহ হবে না, দ্যাট পারসন কুইট দেয়ার লাইফ। আমি কদিন আগেও সালমার পোস্ট দেখেছো? এক্স্যাক্টলি, সালমার বাড়ির কাছেই বাড়ি। তো সালমার সাথে আমার কথা হচ্ছিল, তো ওই বললো, সালমা তো বোধহয় এখন এখানে নেই, সেও নিজেকে একজন ট্রান্স পারসন হিসাবেই আইডেন্টিফাই করে। সেই আমাকে বলছিল যে এই যে ঘটনাটা হলো, মানে এই ঘটনাটা বলে ওই আমাকে বলল। তা আমি তখন ভাবলাম যে এই জিনিসটা আমরা মানে আমি আমার সাথীদের নিয়ে 2022-এ আমরা LGBTQI+ ত্রিপুরার প্রথম LGBTQ অর্গানাইজেশন শুরু করলাম। সেই কাজ হলো, সেই কাজ আজকে আমি যেহেতু কলকাতায় থাকি, তো আমি খুব একটাভাবে এখানে অ্যাক্টিভলি কাজ করতে পারছি না, কিন্তু আমি সেই কাজটা আজকে হ্যান্ড ওভার করে দিয়েছি আমার আগে মানে ছোট ভাই বোনদের কাছে, তো ওরা যাতে জিনিসটা নিয়ে এগিয়ে যায়। আমার এটাই খুব অনুরোধ সবার কাছে যে যেভাবে সেন্সিটাইজেশন প্রোগ্রাম আমরা করতাম আগে, এই জিনিসটা আজকেও চালিয়ে যেতে হবে, নয়তো এরকম নিউজ আসবে এবং এটাকে আমরা আটকাতে পারবো না। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায়, আমাদের স্কুলে কলেজে আমাদেরকে এই সেন্সিটাইজেশনটা করতে হবে সবার আগে, যে কেউ যদি ছেলে হয়ে মেয়েদের মতো পোশাক পরছে বা সাজগোজ করছে, মেয়ে হয়ে ছেলেদের মতো ছোট করে চুল কাটছে, তার মানে এই নয় যে তাকে আমরা এলিয়েন হিসাবে দেখবো, তাকে নিয়ে আমরা হাসাহাসি টোন টিটকারি করবো। কারণ তুমি যেরকম মানুষ, সেই ব্যক্তিটাও মানুষ, তারও অধিকার আছে বাঁচার, নিজের মতো করে বাঁচার। তারপর কি হলো মানে পুলিশ স্টেশনে তোমার সাথে? লং স্টোরি শর্টে বলি, তারপর পুরো একদিন পুলিশ স্টেশনে থাকার পর পরদিন 15ই আগস্ট ছিল। 15ই আগস্টের দিন যেহেতু পুলিশ স্টেশনে ফ্ল্যাগ হোয়েস্টিং নিয়ে ব্যস্ত থাকে, তো সেদিনই আমরা যেতাম, কিন্তু পুলিশ বলেছিল আপনারা কালকে আসুন, কালকে আমরা সব এটার মীমাংসা করছি, দেখছি। তো তারপর আমরা গেলাম। পর্যন্ত ওই মেয়েটি তোমার সাথেই ছিল? না, সে তার ফ্যামিলির সাথে, ওকে তো কিডন্যাপ করে নেওয়া হয়ে গেছে। তারপর 16 তারিখ আমরা 16ই আগস্ট গেলাম। যাওয়ার পর যেই পুলিশ বাবা মায়ের থেকে হয়তো টাকা পয়সাও খেয়েছিল বা সামথিং কিছু, সেই পুলিশ হঠাৎ করেই মানে দেখে আমাদের সামনে মাথা নিচু করে কথা বলছে না। তারপর আমরা যে ইন্সপেক্টর আছে স্যার, ওনার সাথে ডিরেক্টলি গিয়ে কথা বললাম, FIR করলাম, আমরা কোর্টে একটা কেস করলাম ওদের, মানে বেসিক্যালি ওর ফ্যামিলির বিরুদ্ধে কেসটা করলো। তো সাক্ষী হিসাবে আমি ছিলাম, যে আমি ওই জিনিসটার সাক্ষী। তারপর এই জিনিসটা ওখানে FIR করার পর জিনিসটা ওখানে মীমাংসা হয়। ওদের ফ্যামিলি ওকে আমার সাথে থাকতে রাজি হয়। আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত তুমি মানে যতটুকু শুনলাম আর কি তোমার এই স্টোরিটা, আমার মনে হয় যে এই সেন্সিটাইজেশনের বিষয়গুলো যেরকম ভাবে রয়েছে, প্লাস
আমাদের মা বাবারা বা তাদের মানে পূর্ববর্তী জেনারেশন যারা রয়েছেন, তাদের আপব্রিঙ্গিংটাও একটা জায়গাতে ম্যাটার করছে। আমরা ছোটবেলায় যেটা দেখে বড় হয়েছি সেটাকে আমরা নর্মাল বলে ভাবতে শিখেছি, তো তার বাইরে অন্য কিছু একটা দেখলে পরেই সবচেয়ে প্রথমে মনের মধ্যে একটা রিয়েকশন আসে কি ওটা খারাপ, ওটা মানবো না। তো এই যে গ্রহণ না করার একটা প্রবণতা, আমার মনে হয় এই জায়গাটায় কোনো একটা জায়গায় হ্যামারিং করা প্রয়োজন। আমি একটুখানি আবার তোমার পার্সোনাল স্টোরিটায় ঢুকতে চাইবো। এই যে ধরো ট্রান্সম্যান যে বিষয়টা চলে উঠে আসছে বারবার কথায়, যে কেউ চাইলে কি ট্রান্সম্যান হতে পারে, যদি হওয়ার হয় তাহলে প্রসেসটা কিরকম ভাবে তুমি তোমার লাইফে এগিয়ে নিয়ে গেছিলে তারপরে? দেখো, আনসার ইজ নো। যে কোনো কেউ চাইলেই ট্রান্স পার্সন হতে পারে না, ট্রান্সম্যান বা ট্রান্স ওমেন হতে পারে না, এবং সে হতে চাইবেও না। তো আমার এখন মনে হলো আমি আয়নার সামনে গিয়ে মেয়ে সাজলাম, এটা একটা ব্যাপার, এটা অন্য জিনিস, এটা মেকআপ। কিন্তু আমি মন থেকে নিজেকে একটা অন্য কিছু ফিল করছি, এবং সেটার জন্য আমি পার্মানেন্ট মেডিকেল প্রসিডিউরের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা কখনো রিভার্স পসিবল হয় না। হরমোনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই চেঞ্জেসগুলো আর কখনো রিভার্স হবে না। তো সেই ডিসিশনটা নিশ্চয়ই খুব ভেবে, মাথা ঠান্ডা করে, অনেক মাস ধরে ভেবে চিন্তে নিতে হয়। আজকে আমি ভাবলাম, আমার মনে হচ্ছে যে আমি ছেলে, হতেই পারে তুমি ছেলে, ব্যাপারটা তোমার মাথার মধ্যে যেটা আসে সেটা হতে পারে যে তুমি হয়তো মাস্কিউলিন, ইউ আর নট ম্যান, মেবি ইউ অ্যাসাইন্ড ফিমেল এট বার্থ, বাট তুমি এক্সপ্রেশনটা মাস্কিউলিন। তো মাস্কিউলিন এক্সপ্রেশন আর জেন্ডার ম্যান দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি নিজেকে ছেলে ছেলে ফিল করছি তাই বলে আমি ট্রানজিশন শুরু করে দিলাম, আচ্ছা, সেটা একটা ভুল পদক্ষেপ। এবং এরকম করেছে কয়েকজন, তারপর দে ফিল গিল্ট যে আমি যেটা করেছি ঠিক করিনি। যে চেঞ্জেসটা আমি চাইছি আমার মধ্যে, সেই চেঞ্জেসটা, এই বিয়ার্ড তো আমি চাইনি। আমি ছেলে ছেলে ফিল করি, কিন্তু আমি তো বিয়ার্ড চাইনি আমার মধ্যে। তাহলে যেহেতু এই ক্ষেত্রে সংশোধনের আর কোনো রাস্তা নেই, তো তোমার যখন জার্নিটা শুরু হয় তখন কোনো ধরনের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, একদমই ইত্যাদি কি জড়িত থাকে? একদমই। তো তুমি যখন ট্রানজিশন শুরু করবে, প্রথম স্টেপ হচ্ছে তোমাকে দুজন সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের সাথে তোমাকে কাউন্সেলিং করাতে হবে। ওকে, তোমাকে প্রথম জেন্ডার ডিসফোরিয়ার একটা সার্টিফিকেট হয়, জেন্ডার ডিসফোরিয়ার একটা লেটার হয়, সেগুলো নিতে হয়। ওখানে সম্পূর্ণভাবে লেখা থাকে যে এই নামের ব্যক্তি নিজেকে এই নামে আইডেন্টিফাই করে, তার মধ্যে জেন্ডার ডিসফোরিয়া আছে। এটা সাইকিয়াট্রিস্ট দ্বারা সেটাকে প্রমাণ করেছে। সাইকিয়াট্রিস্ট তোমার সাথে কাউন্সিলিং করবে মোর দেন ওয়ান টাইম। কাউন্সিলিং করবে, তোমাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করবে ছোটবেলা, মানে মোট কথা এই ব্যাপারটা তোমার ইলিউশন নয়, তোমার কোনো একটা ভাবনা নয়, এটা যে সত্যি ওটা একজন কাউকে প্রমাণ দিতে হবে। সেই ডাক্তারের থেকে তুমি যদি লেটার পাও তবেই তুমি ট্রানজিশন শুরু করতে পারবে, আদারওয়াইজ তোমার ট্রানজিশন শুরু হবে না। তোমাকে কোনো জায়গা থেকে তোমাকে নেক্সট স্টেপের জন্য ডাক্তার কিছুই দেবে না। তারপর তুমি সাইকিয়াট্রিস্টের পর তুমি যাবে এন্ডোক্রাইনোলজিস্ট তোমার থেকে দুটো লেটার চাইবে। সেই লেটারের মধ্যে ডাক্তারের থাকলে তবে তোমাকে হরমোন প্রেসক্রাইব করবে। সেই হরমোনটা তুমি নিতে থাকবে 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, যতদিন তোমার ইচ্ছা তুমি নিতে থাকো। সাথে সাথে তোমার বডিলি চেঞ্জেস চলে আসবে, এবং একটা সময় পর গিয়ে তোমার যদি মনে হয় তুমি সার্জারি করাতে চাও, তুমি করাতে পারো। আচ্ছা, মানে তাহলে সার্জারির পার্টটা কি অপশনাল থাকছে? মানে আমি চাইলেও করাতে পারি? দুটোই অপশনাল। কেউ সার্জারি করায় হরমোন নেয় না, কেউ হরমোন নেয় সার্জারি করায় না, ওরকমও আছে। আচ্ছা, একটা জায়গায় এরকম বলতে শোনা গেছে যে কেউ ধরো যদি সেলফ আইডেন্টিফাইড পারসন হয়, মানে যে কিনা নিজে বলছে যে ধরো সে একটা মেয়ের শরীর রয়েছে এবং সে বলছে যে আমি ছেলে, তাহলে সেলফ আইডেন্টিফিকেশনের ব্যাপারটাকেও আমি সত্যি বলে ধরে নেব। একদমই। তো সেই ক্ষেত্রে তো অনেক ভুল ঘটনা ঘটানোর সম্ভাবনা রয়েছে। মানে কেউ ধরো এটাকে নিয়ে একটু মিসইউজ করার চেষ্টা করতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন কোনো সাইকিয়াট্রিস্ট বা কাউন্সিলিং এর পরামর্শ করে তাকে আইডেন্টিফাই করাতে বলছি না? এখন ধরো কোনো একটা ছেলে, সে নিজেকে মেয়ে বলে যদি সেই জায়গাটাতে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, তো সেটা হতেই পারে। এক্স্যাক্টলি, সেটা হতে পারে। আজকে তুমি ধরো যেই প্রসঙ্গটা উঠে আসছিল যে হিজড়ে বৃত্তির কথাটা, এরকম অনেক মানুষকেই দেখা গেছে, বিশেষ করে ছেলেদেরকে, যে হয়তো পয়সা রোজগারের ধান্দায়, অফকোর্স সেটাই হবে, যে সেজে গুজে ওই রকম একটা পেশার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছে। আমরা সাধারণ মানুষ হয়তো বাইরে থেকে দেখে তাকে বুঝতে পারিনি, কারোর হয়তো সন্দেহ হয়েছে, তারপর যাচাই করে দেখা গেল যে সেটা সম্পূর্ণ ফেক ছিল। তো এই ধরনের বিষয়গুলো তো এখানেও ঘটার সম্ভাবনা রয়েছে। তাহলে তো আমার মনে হয় যারা
অ্যাকচুয়ালি সাফারার বা অ্যাকচুয়াল ভিকটিম যারা রয়েছে ওরা ওই জায়গাটায় অনেকটা সুবিধা বঞ্চিত হচ্ছে? দেখো, আজকে চাকরি বাকরি খুব একটা নেই, রোজগার মানুষ যা কিছু করুক রোজগার করতে চাইছে, সে সেক্স ওয়ার্কিং হোক, এবং সেটা তো লিগেলি হয়ে গেল এখন, এবং সেটা হিজড়া বৃত্তি হোক, সিগনালে টাকা চাওয়া হোক, যে কোনো কিছু করে লোক টাকা ইনকাম করতে চাইছে। কিন্তু সেটা আমি খুব কম জায়গায় দেখতে পাই নিজেকে ট্রান্সজেন্ডার বলে, সকালে ট্রান্সজেন্ডার রাত্রিবেলায় ছেলে, বা রাত্রিবেলায় ট্রান্সজেন্ডার সকালবেলায় ছেলে। এই জিনিসটা যদি ঘটে থাকে, কোনো না কোনো দিক দিয়ে সেও অপারক, তারও কিছু না কিছু একটা জায়গা আছে যেখানে তার হয়তো ইনকাম দরকার, তার টাকা দরকার। সেই দিক থেকে তো সামগ্রিকভাবে পুরো কমিউনিটির জন্য বদনাম হচ্ছে বিষয়টা। বা হয়তো ধরো সেই কারণে হিজড়ে দেখলেই বা ধরো এই ধরনের কমিউনিটির লোকজনদেরকে দেখলেই সাধারণ মানুষের সময় রে করে তেড়ে যায়। হ্যাঁ, সেটা আছে। যে জায়গাটা ট্যাকেল দেওয়ার জন্য যেই হিজড়া কমিউনিটিতে বা সেক্স ওয়ার্কিংয়ে ওরা যাচ্ছে, তাদেরকে ওই জায়গাটা বুঝতে হবে যে যারা যোগ দিচ্ছে আজকে, তারা কি সত্যিই নিজেকে ট্রান্স আইডেন্টিফাই করে, নাকি শুধু টাকার জন্য আসছে। আমি একটুখানি এটা জানতে চাইবো, এই যে ধরো অপারেশনের কথাটা তুমি বললে যেটা অপশনাল, ধরো কেউ যদি করতে চাইছে যে ফার্দার ধরো হরমোন থেরাপির পরে সার্জারি করাবে, সেই ক্ষেত্রে প্রসেসটা কি রয়েছে এবং সেটা কতটা ব্যয়বহুল, এবং ইন্ডিয়া থেকে সেটা হচ্ছে? আগে একটা সময় ছিল, আমি যখন করেছিলাম এই জিনিসটা খুব রেয়ার ছিল, কম লোক জানতো ব্যাপারটা, ডাক্তাররাও এক্সপেরিমেন্ট করতেন, ইভেন ডাক্তাররা এখনও এক্সপেরিমেন্ট করছে। কিন্তু আমি বলবো যে কিছু কিছু সার্জারি আছে যেগুলো এখন প্রায় সব জায়গায় হচ্ছে, কলকাতাতেও অনেক জায়গায় হচ্ছে। আচ্ছা, যেমন টপ সার্জারিটা খুব ইজিলি হয়ে যায় এখন। টপ সার্জারি মানে মাস্টাকটমি, মানে হচ্ছে যে তোমার চেস্ট যেটাকে রিডাকশন করা, সেটা হচ্ছে এখন ইন্ডিয়াতে খুব ভালো হচ্ছে। আর বটম সার্জারিটা কিছু কিছু জায়গায় করে, বাট কিছু কিছু জায়গায় করতে গিয়ে ফেলিয়ার হয়ে গেছে। সেই ফেলিয়ারনেসটা খুব ভয়ানক। সেই ক্ষেত্রে কি লাইফ রিস্ক রয়েছে? প্রচন্ড লাইফ রিস্ক আছে। রিসেন্টলি একজন ডাক্তার বটম সার্জারি করতে গিয়ে পাটা কেটে পা বাদ দিতে হয়েছে, একদম খুব বাজে অবস্থা হয়ে গেছে। ডাক্তাররা প্রচন্ড এক্সপেরিমেন্ট করছে ট্রান্স বডির উপর দিয়ে, যেটা বন্ধ করতে হবে, এবং সেই জিনিসটা নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে স্বাভাবিকভাবে, এবং প্রচন্ড ব্যয়বহুল। আমি 10 লাখ টাকা 15 লাখ টাকা খরচ করছি, অথচ তার কোনো আউটকাম নেই। আমার পা কেটে নিতে হচ্ছে, আমার পঙ্গু হয়ে যাচ্ছি, আমি যেটার জন্য এত টাকা খরচা করলাম সেই জিনিসটাই হলো না। কিন্তু আমরা ডাক্তারকে কিছু এই জায়গায় কিছু করতে পারবো? কিছু করতে পারবো না, কারণ আমরা সেই বন্ডে সাইন করে আমাদেরকে ওটিতে উঠতে হয়, যে কিছু যদি হয় সেটার জন্য কেউ দায়ী নয়। সো ডক্টরস হ্যাভ টু স্টপ এক্সপেরিমেন্টিং অন ট্রান্স বডিজ। আমার কিছু কিছু প্রশ্ন একটু অকওয়ার্ড ফিল হতে পারে, বাট আই হ্যাভ টু আস্ক, বিকজ আমাদের জনসাধারণের মনের মধ্যে যে মিথগুলো রয়েছে ওগুলো ভাঙার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের পডকাস্ট করা। তো অনেকের মনের মধ্যে এই প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে আমরা ধরো আমার মতন একটি ছেলে যেরকমভাবে যৌন সঙ্গমকে উপভোগ করি, সেই ক্ষেত্রে তুমিও কি সেই একই পদ্ধতিতে করছো, বা তোমার কি বাইরের থেকে কোনো কিছু সাপোর্ট নিতে হচ্ছে কিনা? দেখো, আমি বলবো সেক্সটা পুরোটাই সবার একটা নিজস্ব পদ্ধতি। কেউ অ্যাসেক্সুয়াল পার্সন এরকম আছে। অ্যাসেক্সুয়াল মিন্স? অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে সেক্সুয়ালি ফিল করে না, বা খুব কম সেক্সুয়াল ফিল করে টুয়ার্ডস সামওয়ান। ওকে, সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। তার মধ্যে বাইসেক্সুয়ালও হয়, প্যানসেক্সুয়ালও হয়। অ্যাগেন ওয়ান নিউ টার্ম ফর মি, হোয়াট ইজ প্যানসেক্সুয়াল? এটা কি প্যানের উপরে কিছু? না, প্যানের উপর কিছু রান্না করে না। প্যানসেক্সুয়াল মানে হচ্ছে সে রিগার্ডলেস অফ জেন্ডার, সে যে কোনো মানুষকে ভালোবাসতে পারে, যে কোনো মানুষকে পছন্দ করতে পারে। তার জেন্ডার কি সেটা আমার দেখার দরকার নেই। তাহলে সামহাউ এই যে অ্যাসেক্সুয়াল অ্যান্ড প্যানসেক্সুয়াল, এই যে দুটো টার্ম নতুন, আমার জন্য নতুন, আমি শুনলাম, এটা কি সাধারণ যে কোনো মানুষও তো এটার থেকে মানে বিলং করতে পারে? একদম, মানে যে কোনো ছেলে মেয়ে নির্বিশেষে, যে কোনো মানুষ। কারণ কি ইটস নট নেসেসারিলি যে তাদের দে হ্যাজ টু বিলং ফ্রম LGBTQ। না, একদমই যে কোনো মানুষ। এবং তুমি রিগার্ডলেস অফ জেন্ডার কারোর প্রতি সেক্সুয়াল ফিল করছো, তার মানে তোমাকে একটা বক্সের মধ্যে LGBTQ সেই বক্সটার মধ্যে আবদ্ধ করতে হবে, সেরকমটাও নয়। তুমি ছেলে মেয়ে উভয়ের প্রতি অ্যাট্রাকশন ফিল করছো, তার মানে তোমাকে বাইসেক্সুয়ালি বলতে হবে এবং সেই বাইসেক্সুয়াল বক্সের মধ্যে নিজেকে আবদ্ধ করতে হবে, সেরকমটা নয়। সেই বক্সটাকেই ভাঙতে হবে। সেই বক্স, এই যে সেই আবার ছেলে মেয়ের বক্সে চলে আসছি আমরা, সেটাও তো না হতে পারে। কিছু মানুষ হতে পারে সে নিজেকে ছেলে মেয়ে কোনোটাই আইডেন্টিফাই করছে না, তাহলে তো সেই ক্ষেত্রে ও হতে পারে
নন বাইনারি হতে পারে সেই মানুষটা, আচ্ছা, ছেলে মেয়ে সেই বক্সের মধ্যেই নিজেকে ফেলতে চাইছে। নট জিরো নাইদার ওয়ান, কোনোটাই না। ওকে। তো এক্স্যাক্টলি সেই বক্সটার মধ্যেই আমার নিজেকে আবদ্ধ করতে হবে কেন? আমি পুরো ওয়ার্ল্ড ঘুরতে পারবো না? আমাকে সেই ঘরের মধ্যেই সারা জীবন বন্দি থাকতে হবে? কিছু লোক তো আছে মানে তারা কোথাও রেন্টেও থাকে না, নিজের বাড়িতেও থাকে না, তাদের কাজই হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা ঘোরা। লট অফ পিপল আর দেয়ার, দ্যাটস ট্রু। এবং সেটা থেকে ওরা ইনকামও করছে, আমরা ইনস্টাগ্রামে দেখতেও পাই জিনিসগুলো, ব্লগগুলো। তো আমাকে সেই বক্সের মধ্যেই সেই জিনিসগুলোকে ফেলতে হবে সেরকমটা নয়। এবং এখানে আমি সেই সেক্সের প্রসঙ্গে আসি। সেক্স জিনিসটা সম্পূর্ণভাবে একটা পার্সনের সেক্সুয়ালিটির উপর ডিপেন্ড করে। এখন তুমি কিভাবে সেক্স করছো, তুমি খাটে কি করছো, সেটা কিন্তু আমাদের মানে এটা কেউই, তুমিও কি করবে, আমি কি করব, আপনি কি করবেন সেক্সের সময়, সেটা আপনি নিশ্চয়ই আমাকে এসে বলবেন না, সেটা নিশ্চয়ই আমিও আপনাকে গিয়ে বলবো না। সেটা সম্পূর্ণভাবে সবার পার্সোনাল জিনিস, এবং সেটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, এবং তার পার্টনারের সাথে কথোপকথন করে, ডিসকাশন করে, কার কীরকম ভালো লাগে, কোন জায়গাটায় তার প্লেজার, কোন জায়গাটায় তার অর্গাজম, সেই জিনিসগুলো কথা বলে সেভাবে আস্তে 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 ডে বাই ডে সেটাকে করতে হয়। একটা রুড়ো কোশ্চেন, মানে হয়তো আমি যদি প্রশ্নটা করি ওরকম ভাবে তাহলে হয়তো রুড়ো শোনাতে পারে, বাট আই হ্যাভ টু, যে আমরা বেসিক্যালি সেক্সুয়াল প্লেজারের জন্য যেই মেল অর্গানটাকে ব্যবহার করছি সেইটাকে আর্টিফিশিয়ালি কোনো রকমভাবে তোমার যখন নতুন একটা শরীরে তোমাকে বসানো হচ্ছে, সেট করা হচ্ছে, ওটাকে আর্টিফিশিয়ালি কোনো রকমভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, বা এইটা কীভাবে ফাংশন করে, বা কি ওটার আদৌ কোনো রোল আছে কি না? দেখো, যারা বটম সার্জারি করে ওদের বডি থেকে টিস্যু নিয়ে দুভাবে পেনিস ক্রিয়েট করা হয়। একটা হচ্ছে যে হরমোনের ফলে যে প্রভাবটা হয় সেটা থেকে এনলার্জ করে পিনেস ক্রিয়েট করা হয়, আর একটা হচ্ছে বডি থেকে টিস্যু নিয়ে পিনেস ক্রিয়েট করা হয়। তো দুটোভাবেই তুমি সেটাকে সেক্সুয়াল প্লেজারের জন্য ইউজ করতে পারো, এবং আজকাল অনেক ভালো ভালো সেক্স টয়েজ আছে। আই মিন টু সে, ধরো এটা হচ্ছে যারা বড় বটম সার্জারি করলো, যেটার কথা তুমি বললো, কেউ ধরো সার্জারি করলো না, তখন তার ক্ষেত্রে কি অপশন রয়েছে? ওই আর্টিফিশিয়াল টয়েস যেগুলো কথা বলি, বা ওই সব জিনিস। তুমি যদি এখন পেনিট্রেটিভ সেক্স চাও, কারোর যদি রিকোয়ারমেন্টই থাকে সে পেনিট্রেটিভ সেক্স চাই, তাহলে তোমাকে ডেফিনেটলি তোমাকে প্যাকার্স ইউজ করতে হবে বা সেক্স টয়েস ইউজ করতে হবে। এবং কিছু কিছু লোকের পেনিট্রেটিভ সেক্সটা একদমই পছন্দ হয় না। আমার এরকম বন্ধুরা আছে যারা পেনিট্রেটিভ সেক্সটা একদমই পছন্দ করে না, আবার এরকম বন্ধুরা আছে যারা পেনিট্রেটিভ সেক্সটাই শুধু পছন্দ করে। তো যেটা বললাম যে সবার সেক্সুয়াল প্লেজারের উপর ডিপেন্ড করে, তোমাকে সেটা খুঁজে নিতে হবে যে তোমার কোথায় ভালো লাগাটা, রাইট, তোমার কোথায় প্লেজার হচ্ছে, সেইভাবে তুমি করো। আরেকটা কথা তুমি আমাকে বলো, আমরা যদি ধরো ফ্যামিলি এক্সপেনশনের কথা বলি, তাহলে তোমরা সেটা কিরকম ভাবে প্ল্যান করো? এই হাসাটার পেছনে কি কোনো তাৎপর্য রয়েছে? এক্স্যাক্টলি, এই তোমরা কিভাবে এ করো সেটা শুনেই আমার একটু মানে আলাদা লাগলো নিজেকে। হ্যাঁ, মানে মনে হচ্ছে যে ওই পিকে এসছে সেই ইয়ের থেকে এসে সে লোকের ডান্সিং কার থেকে জামা চুরি করে। তো ব্যাপারটা ওরকম নয়। দেখবে মানে যারা সিসম্যানরাও হয় তাদেরও দেখবে কখনো কখনো হয়, অনেকের হয় যে বাচ্চা প্রডিউস করার মতো তাদের মধ্যে ক্ষমতা হয় না। তো যেহেতু এখন অনেক কাপলরা রয়েছে যারা চাইও না বাচ্চা নিতেই চায় না, এবং সেটা একটা ট্রেন্ড নয়, এটা যার যার ইচ্ছে। বাচ্চা নেব এটা যেমন আমার ইচ্ছে হতে পারে, বাচ্চা নেব না সেটাও আমার ইচ্ছে হতে পারে, এবং আই এম ক্যাপাবল টু গিভ এ বার্থ, স্টিল আমি অ্যাডপ্ট করব, সেটাও আমার একটা ইচ্ছে হতে পারে। আমরা যদি একটু ইচ্ছে অনিচ্ছেটাকে দূরে সরিয়ে রেখে আমি যদি জাস্ট বায়োলজিটাকে জানতে চাই, বায়োলজিক্যালি যদি আমি বলি, ডেফিনেটলি আই ক্যান গিভ এ বার্থ। হাউ আই ক্যান গিভ এ বার্থ, দেয়ার আর মাল্টিপল ওয়েস। এখন দেখো, আমি যদি বলি যে সিসম্যান হাউ দে গিভ বার্থ, সিসম্যানরা নিজের যে স্পার্ম আছে সেটা তার পার্টনারকে দেবে, সেই পার্টনার সেই স্পার্ম থেকে ন্যাচারাল প্রক্রিয়ায় সেখানে হয়, বা ন্যাচারাল প্রক্রিয়া না হলেও অন্যভাবেও করাটা সম্ভব। কিন্তু যেহেতু জন্মসূত্র থেকে একজন ট্রান্সম্যানের বডিতে সেই স্পার্ম বা ধরো যেভাবে স্পার্ম উৎপাদন হয় সেই জিনিসটা যেহেতু জন্ম থেকে থাকে না, সো কৃত্রিমভাবে সেটা কখনো পসিবল হয় না তৈরি করাটা, ডাক্তারের পক্ষে সেটা কখনো পসিবল হয় না। তো যেহেতু কৃত্রিমভাবে স্পার্ম তৈরি করতে পারবে না, তখন কি হয়, উই হ্যাভ টু টেক দ্য স্পার্ম ফ্রম এ ডোনার। আচ্ছা,
আবার আরেকটা প্রসেসও হয় যে তোমার পার্টনার যদি একজন, তার যদি টেস্টিকেলস থাকে, তার যদি স্পার্ম থাকে, সেই পার্টনারের স্পার্ম থেকে ডেফিনেটলি একজন বেবি হতে পারে। মানে সেই ক্ষেত্রে কি বেবিটাকে আমরা কোথায় বড় করব? সেই ক্ষেত্রে জরায়ুটাকার? সেই ক্ষেত্রে বেবিটা হতে পারে, ধরো তোমার একজন ট্রান্সম্যান, তারও হতে পারে। সে যদি আই মিন ইউ ক্যান অলসো ডু দ্যাট। অফকোর্স, মানে কেউ যদি হিস্টেক্টমি না করে তাহলে ডেফিনেটলি সে করতে পারে। সে যদি হিস্টেক্টমি করিয়ে নেয় সে করতে পারবে না। তখন কি করতে হবে, তাকে টেস্ট টিউবের সাহায্য নিতে হবে, টেস্ট টিউবে বেবি করতে হবে, বা অন্য কোনো একজন মহিলা বা অন্য কোনো পার্সন যার জরায়ু আছে তার থেকে সেই বেবিটাকে ওখানে বড় করতে হবে বুম্বে, স্যারোগেসির মাধ্যমে। এক্স্যাক্টলি, ওই জিনিসটা করতে হবে। দেয়ার আর লট অফ ওয়েজ, মাল্টিপল ওয়েজ। তুমি যদি চাও যে তোমার বডির থেকে বাচ্চা হোক, তাহলে ডেফিনেটলি তুমি তোমার এগটাকে স্টোর করতে পারো ফর ইয়ার্স। তোমার যখন ইচ্ছে তখন সেই জায়গা থেকে এগটাকে ফার্টিলাইজ করা হবে ল্যাবে, তারপর সেটাকে কারোর মধ্যে বা টেস্ট টিউবে বেবি হতেই পারে। এই যে টোটাল তুমি বললে টপ সার্জারি, বটম সার্জারি, সবটার মোটামুটি কস্ট দাঁড়াচ্ছে নিয়ার অ্যারাউন্ড 10 to 15 লাখ। আরও বেশিও হতে পারে, ডিপেন্ডিং অন তুমি কোথায় করছো, কোন হসপিটালে করছো। বাইরেও হয়, বাইরে হলে তো সেটা ডলারে হিসাব হবে। আমাকে একটা কথা বলো, এই যে যেই সময়টায় দাঁড়িয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে নিজে একটা পয়সা জমিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলে, আবার তুমি একটা ওই ঘটনাটাও শেয়ার করলে যেখানে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন। তো এই জায়গাগুলোতে যখন আমাদের বাড়ি থেকে একটা সাপোর্ট থাকছে না, ঠিক এই জায়গাটায় কেউ যদি চায় এই ধরনের অপারেশনের মধ্যে দিয়ে যেতে বা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে, তার কাছে সবচেয়ে ইজি রাস্তা কি রয়েছে, বা সরকারিভাবে বেসরকারিভাবে তার কি কি সমাধান হতে পারে? গভর্নমেন্টের ক্ষেত্রে আমি খুব একটা মানে বলতে পারবো না, বিকজ গভর্নমেন্ট থেকে সেরকম ফাইন্যান্সিয়াল হেল্প আমি খুব একটা পাইনি। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড যদি তোমার ট্রান্স পার্সন হিসাবে তুমি নিয়ে থাকো, তো সামহাও তোমার সেটা হেল্প করতে পারে। মানে আমরা যেটা আয়ুষ্মান কার্ড বলি। আয়ুষ্মান কার্ড অনেকের হয়, অনেকের হয় না, তো সেটাও দেখতে হবে তোমার। এটার জন্য তো বোধহয় কিছু ফ্যামিলি ইনকাম ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, সেটা হেল্প করতে পারে। বাট বেসরকারি আমি বলতে পারবো যে কিছু কিছু এমএনসি আছে, যেরকম টিসিএস আছে, যেখানে ট্রান্স পার্সনের সার্জারির জন্য ইন্স্যুরেন্স দেওয়া হয়। এবং বিভিন্ন এমএনসি, মানে আরও একটা টিসিএস এর পরে আরও কয়েকটাতে শুরু হয়েছে এই জিনিসটা। তারা কিন্তু তুমি যদি সেই জায়গায় চাকরি করো, তোমাকে সার্জারির জন্য একটা অ্যামাউন্ট ইন্স্যুরেন্স দেওয়া হয়, সেটা তুমি ইউজ করতে পারো। তুমি দীর্ঘ একটা সময় তোমার এই যে ট্রানজিশনের প্রসেস বা লড়াইয়ের যে শুরুর কথাটা বললে, আমি একটু শেষটা জানতে চাইছি যে তারপর তুমি বললে যে মাঝখানে বাড়ি ঘরে তোমার আরেকটা সময় কোনো সাপোর্ট ছিল না, যোগাযোগও ছিল না, তারপরে এখন কি যোগাযোগ রয়েছে? হ্যাঁ, এখন আমার যোগাযোগ আছে বাড়ির সাথে। আমি বাড়িতেই থাকি এখন, ত্রিপুরায় এলে আমি বাড়িতেই থাকি। বাড়ির একটা সময় পর গিয়ে, প্রায় দীর্ঘ 3 বছর 3.5 বছর পর গিয়ে বাড়ির লোকেদের সাথে আস্তে আস্তে নর্মাল হওয়া শুরু হয়। তো কিন্তু এখন 2026-এ দাঁড়িয়ে আমি সেটা বলবো যে কিছু কিছু লোক আছে, তারা মানতে চাইলেও, ভালোবাসতে চাইলেও ভালোবাসতে চায় না। যেরকম বাড়ির কিছু লোক আছে যারা আমার সাথে দেখা হয়, কথা হয় না, চোখে চোখে যায়। মানে আমিও হয়তো, ওরা হয়তো অকওয়ার্ড ফিল করে, আমি হয়তো একটু অকওয়ার্ড ফিল করি। আমি শুরু করব নাকি ওরা ভাবে যে ও শুরু করবে, ওই জিনিসটা। লং পিরিয়ড ধরে যেহেতু বাড়ির সাথে আমার যোগাযোগ ছিল না, যোগাযোগ মানে কি আমার বাবা মায়ের সাথে যোগাযোগ ছিল, বাট অন্যদের সাথে খুব একটা সেরকম অ্যাক্টিভলি কথা হতো না আমার। সেটা রাগও বলতে পারো, অভিমানও বলতে পারো, আর হতে পারে একটা নিজেকে একটু মেন্টাল পিসের জন্য আইসোলেট করে রাখা, সেটাও হতে পারে। রিসেন্টলি আমার রিলেটিভসদের সাথে মোটামুটি যাওয়া আসা শুরু হয়েছে। ওদের বাড়িতে আমি যাই এবং ওরাও আমাকে ভালোবাসে। কিন্তু ওই যে তাই বলে কথা বলাটা, মেয়ে বলে কথা বলাটা, সেটা একদম খুব মানে সাথে সাথেই মনে হয় যে আশাটাই ভুল হয়ে গেল। একটুখানি তোমার ছোটবেলায় স্কুল কলেজের গল্পগুলো শুনতে চাইবো। কি ধরনের বিষয়গুলো তুমি মোটামুটি ফেস করতে? স্কুলে তো বিশাল রকম আমি ছিলাম, মানে এত দুরন্ত, এত দুষ্ট ছিলাম। মানে স্কুলের মধ্যে, পুরো স্কুলে তুমি যদি আমি শঙ্করাচার্য বিদ্যায়তন থেকে পড়াশোনা করেছি, তুমি যদি এখনও সেই পুরনো দিদিমণিদের গিয়ে আমার নাম জিজ্ঞেস করো, এখনও ওরা বলে যে হ্যাঁ, মানে ও যা দুষ্টু ছিল না, মানে। কিন্তু খুব ভালোবাসতো। কেউ মুখে মানে প্রকাশ করতো ভাবা যে হ্যাঁ ঠিক আছে, তুই জীবনে অনেক বড় হবি। কেউ হয়তো বলতো যে তোর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আজকে খুব ভালো লাগে যখন লাস্ট টাইম আমি এই ডিসেম্বরে হয়তো আমি স্কুলে গেছিলাম, তো সবাই আমার সাথে ছবি তুলেছে এবং বিটুকে
গ্রুপ পিকচার সব দিদিমণি। তো এই যে ট্রানজিশনের ব্যাপারটা ওরা কিভাবে অ্যাকসেপ্ট করলো বা ওদের রেসপন্সটা কিরকম? আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমাদের যে বড় দিদিমণি আছেন উনি এখন এই মুহূর্তে মানে আমাদের ওই সময় ওই দিদিমণি আমাকে খুব ভালোবাসতো, এবং যখন আমি গেছি উনি দেখার সাথে সাথেই আমাকে, আরে তুই কেমন আছিস, আমি তো তোর ভিডিও দেখেছি, তোরা একটা অর্গানাইজেশন শুরু করেছিলিস ত্রিপুরাতে, খুব ভালো খুব ভালো, আমি তো দেখে খুব ভালো লেগেছে, আমি তোর ব্যাপারে ডিটেলে স্টাডি করেছি তারপর যে জিনিসটা কেন হয়েছে, আমরা কোন জায়গাটায় আমরা বুঝতে পারিনি, তখন তো আমরা একদমই বুঝতে পারিনি জিনিসটা। তারপর উনি আবার দিদিমণিদের অন্যদেরকে বলছে যে আমি ওর ব্যাপারে দেখার পর আমি জিনিসটা নিয়ে অনেক স্টাডি করেছি, এটা অনেকের মধ্যেই হয়, অনেকের মধ্যেই হতে পারে, এটা আমাদেরকে এখন অ্যাকসেপ্ট করে নিতে হবেই, এখন সময় চলে এসছে, আমাদেরকে পিছিয়ে পড়ে গেলে হবে না। এবং সেই কথাগুলো যেই দিদিমণি ওই সময়টাতে আমাকে এত ছোট দেখেছিল, আর আজকে আমি মানে হয়তো পায়ে লম্বা হয়ে গেছি, আজকে ওই জায়গাটায় সেই ভালোবাসাটা আমাকে দিল, আমার খুব ভালো লেগেছে ওই জায়গাটা। এবং নিজে অন্যদেরকে কারেক্ট করছে, বড় দিদিমণি হয়ে অন্য দিদিমণিদের কারেক্ট করছে, সেই জায়গাটা আমার খুব মানে একটা বিশাল বড় প্রাপ্তি আমার জীবনে। যেই জায়গাটাতে আমি নিজেকে প্রথম ডিসকভার করেছিলাম, আইডেন্টিফাই করেছিলাম আমার ভালো লাগা, আমার জেন্ডার, এবং সেই জায়গাটাতেই ফিরে যাওয়ার পর যখন ওরা অ্যাকসেপ্ট করে নেয়, তো সে মনে হয় সেই ছোটোবেলাটায় আবার ফিরে গেছি। একটা বিষয় তোমাদের যে বারবার তোমাদের একটা ব্যাপার চলে আসছে, বেরিয়ার চলে আসছে। হ্যাঁ, যেহেতু টয়লেট নিয়ে একটা কথা চলছিল এবং নিউজ মিডিয়াতেও এটা অনেকবারই এসছে যে আলাদা করে ট্রান্সজেন্ডার টয়লেটের কেন প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা যদি আমার দর্শকদের একটুখানি বুঝিয়ে বলো। দেখো, ট্রান্সজেন্ডার টয়লেট ডেফিনেটলি একটা প্রয়োজন আছে, বিকজ বেরিয়ার যদি আমি একটা বেরিয়ার বানিয়ে দিই তাহলে ডেফিনেটলি দরকার আছে মেল ফিমেল ট্রান্স। এটা আমার পার্সোনাল ধারণা যে টয়লেট শুড বি জেন্ডার নিউট্রাল ফর অল জেন্ডার, এটা আমার পার্সোনাল অভিমত। কারণ সেই ঘুরে ফিরে গিয়ে একটা বক্সের মধ্যে আবদ্ধ করে দিচ্ছি, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি ট্রান্স। কিছু কিছু মানুষ হয় যারা হয়তো কমফোর্টেবল ফিল করবে না, কি একজন ট্রান্স উমেন যে সার্জারি করায়নি, তার বিয়ার্ড আছে, কিন্তু সে ট্রান্স উমেন নিজেকে আইডেন্টিফাই করছে, মেয়েদের মতো জামা কাপড় পরছে, সে যদি হঠাৎ করে গিয়ে ফিমেল টয়লেটে ঢুকে আর মেয়েরা যদি চিৎকার করে ওঠে, ডেফিনেটলি এটা বাজে দেখাবে এবং এটা খুব বাজে জিনিস হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে ডেফিনেটলি ডেডিকেটেডলি একটা জেন্ডার নিউট্রাল টয়লেট দরকার, মানে উইথ মেল ফিমেল বা এই বক্সের সাথে একটা জেন্ডার নিউট্রাল, সেটার মধ্যে সবাই যেতে পারে, এভরিওয়ান। মানে কেউ যদি আমি বলি যে স্পেশালি এবলড পার্সন, তারাও যাতে যেতে পারে। অনেকে বলে যে ট্রান্সজেন্ডারের মানে ট্রানজিশনের সময় যে হরমোন থেরাপিটা চলে, তখন একটা অদ্ভুত রকমের টক্সিসিটি চলে আসে। এই টক্সিসিটির বিষয়টা কি আসলেও হয়? এটা হয়, কিছু কিছু জায়গায় গিয়ে হয় যে ডিপ্রাইভড জেন্ডারের মধ্যে, যেহেতু ফিমেল পার্সনকে আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নিচু করে দেখা হয়, তো সেই ডিপ্রাইভ জেন্ডারটা যখন আস্তে আস্তে নিজেকে সেই সুপিরিয়র জায়গাতে দেখে না, যে আমার বাবা বা আমার ভাই বা আমার দাদা ছেলে হয়ে যেই জিনিসগুলো পেয়েছে, যেই স্বাধীনতাটা পেয়েছে, যে চিৎকার করার স্বাধীনতাটা বা পা তুলে বসার স্বাধীনতাটা বা যে কোনো সময় বাইক নিয়ে পেরিয়ে যাওয়ার স্বাধীনতাটা, সেটা যখন, বা সিগারেট খাওয়া, রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার স্বাধীনতাটা, সেটা যখন পায়, তখন হঠাৎ করে নিজের মধ্যে একটা আসে যে ওরা না সো কল টিপিক্যাল টক্সিক সিসম্যানদের মতো বিহেভ শুরু করে। আচ্ছা। এবং এই জিনিসটা আমি অনেকের মধ্যে দেখেছি, আমার মধ্যে হঠাৎ করে এসেছিল, বাট আই ট্রাই টু কন্ট্রোল ইট। ওয়াই আই এম বিহেভিং লাইক দ্যাট? না আকাশের চাঁদ পেয়ে গেছি সেরকমটা তো কিছু নয়, বা হাতির 5 পা দেখে নিয়েছি সেরকমটা তো কিছু নয়। এটা কন্ট্রোল করতে হবে, এবং একটা সময় পর গিয়ে এটা তার পার্টনারের উপর প্রভাব পড়ে। তারপর তুমি বলতে এসো না যে আমার রিলেশনশিপটা কেন টিকেনি, তোমার জন্যই টিকেনি। তুমি কি বর্তমানে কাউকে ডেট করছো? হ্যাঁ, বর্তমানে একজন খুব সুন্দর মানুষকে ডেট করছি, এবং তার সাথে আমি ভবিষ্যৎটা ভাবছি। আমরা যেমন সম্পর্কে থেকেও মাঝে মাঝে একটু এদিক সেদিকে ফ্লার্টিং করি, তোমার ক্ষেত্রে এই ব্যাপারটা কতটুকু অ্যাপ্লিকেবল? আমি বলবো যে এই স্বাধীনতাটাও আমাকে সবসময় দিয়েছে। মানে এই মুহূর্তে ধরো তোমার যদি একজন কোনো সেলিব্রিটি পার্সনকে আমি যদি বলি যে ডেটে যাবে কিনা, তুমি কার সঙ্গে ডেটে যেতে চাইবে? খুব মানে আমি খুব ইন্টারেস্টিংলি বলবো যে আমাদের মধ্যে প্রায় সময় একটু কথা কাটাকাটি হয়, কাকে নিয়ে? সোহিনীকে নিয়ে, সোহিনী সরকার।
আমার সোহিনীর উপর একদম মারাত্মক ক্রাশ। মানে আমি সোহিনীকে কয়েকবার দেখেছি আমার সামনাসামনি, বাট আমি কখনো কথা বলতে পারিনি। মানে এতটা ডিস্টেন্স আমি সোহিনীকে দেখেছি, কখনো কথা বলতে পারিনি, কারণ দেখলেই আমার হাত পা কাঁপে। মানে আমার পার্টনারও যখন হাসে একটু সোহিনীর মতো এরকম হাসে, তো আমার খুব টোল পড়ে। হ্যাঁ, সেই ব্যাপারটা আছে সোহিনীর মতো। আমি ওকে অনেক সময় বলি যে তোকে না আজকে সোহিনীর মতো লাগছে, অ্যান্ড মানে এটা আমি একটা কমপ্লিমেন্ট হিসাবে ওকে দিচ্ছি। সো আমার এই সোহিনী সরকারের উপর বিশাল ক্রাশ আছে, এবং সেটা নিয়ে আমাদের মধ্যে বিশাল হয় মাঝে মাঝে। তোমার যেহেতু ট্রান্সম্যানের অনেকগুলো মোটিভেশনাল স্টোরি আমি শুনেছি, পড়েছি, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, পুরো ভারতবর্ষের থেকে অনেকগুলো গল্প উঠে এসছে, তোমার গল্প উঠে এসছে, তার মধ্যে থেকে তোমার রোল মডেলকে? দেখো, আমি বলতে গেলে এইটার আনসার আমি এক কথায় দিতে পারবো না, বিকজ সবার থেকে না একটু একটু করে শিখি। যেরকম আমি আমার একজন দাদা আছে যার নাম তোমার সমন করে একজন, উনি উত্তরাখণ্ডে থাকে, উনি ট্রান্সম্যান। ওনার থেকে আমি লিডারশিপ কোয়ালিটিটা, বা আমি ওনার যে নিজেকে যে রিপ্রেজেন্টেশনটা, উনি যেভাবে নিজের লাইফে এগিয়ে যাচ্ছে সেই জিনিসটা আমি অ্যাডাপ্ট করতে চাই। এবং বিহান পিতাম্বর আছে যে বলেছিলাম, উনি তার পার্টনারের সাথে এত সুন্দর করে সংসার করছে, এত সুন্দর করে থাকছে, এবং ইটস বিন এ লং টাইম, বহু বছর হয়ে গেছে ওদের বিয়ে হয়েছে। ওদের কাছ থেকে আমি এটা শিখতে চাই। এবং আরও মানুষ আছে, যেরকম অ্যাডাম হ্যারি আছে, ও নিজের আইডেন্টিটির সাথে এত স্ট্রাগল করে নিজেকে ট্রান্সম্যান পাইলট হিসাবে খুব স্ট্রাগল করছে, ও যাতে একজন পাইলট হিসাবে একদিন যাতে আকাশে সে প্লেন চালাতে পারে এবং সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ওর থেকে আমি সেই জেদটা নিতে চাই। এবং অনেক আছে ভদ্রভাবে যারা কথা বললে ট্রান্সম্যানরা আছে, আমি ওদের থেকে সেই ভদ্রতাটা অ্যাডপ্ট করতে চাই। খুব অভদ্রবার আগে হিসেবে না, ওরকমটা নয়, কিন্তু মাঝে মাঝে আমি খুব রেগে যাই, সেই রাগটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। সেই জিনিসগুলো আমি এক একজন থেকে আমি এক এক জিনিস অ্যাডপ্ট করতে চাই। এক কথায় যদি বলি যে ওদের থেকে অ্যাডপ্ট করে আমি আমার নিজস্ব একটা ভার্সন তৈরি করতে চাই। আমি এটা জানতে চাইবো, তুমি বলছিলে সরকারি কোনো কাজকর্মে গেলে বা তুমি যেরকম অফিসে যাচ্ছ, সেইখানে কি কখনো কোনো ধরনের হিউমিলিয়েশনের ঘটনা ঘটেছে তোমার সাথে? এরকম বহুবার হয়েছে। ধরো আমি কোনো ডাক্তারের কাছে গেলাম, উনি আমাদের যেহেতু হরমোন নিলে লিভারের একটা সমস্যা হয়, তো আমাদের সবসময় ডাক্তারের চেক আপে থাকতে হয়। বা কারোর যদি আগে থেকে ডায়াবেটিস থাকে বা লিভার প্রবলেম থাকে, ওদেরকে একটা মেডিকেশনের মধ্যে সবসময় থাকতে হয়, একদম রেগুলার চেক আপের মধ্যে থাকতে হয়। তো আমার আলট্রাসোনোগ্রাফি হয়েছিল 2বার। তো আলট্রাসোনোগ্রাফি করানোর সময় ডাক্তারের কাছে প্রথমে আমি বলিনি, কারণ খুব ইয়ের মধ্যে হয়, তো আমি প্রথম বলিনি যে আমি ডাক্তারের কাছে আলট্রাসোনোগ্রাফি করতে গেলাম। এবং উনি যখন করছে, তো স্বাভাবিকভাবে উনি ভাবছে যে মেশিনে কি কিছু গন্ডগোল আছে, তো মেবি দে ওয়ার এক্সপেক্টিং টেস্টিকেলস অ্যান্ড অল। তো আমি তখন ওনাকে বললাম যে স্যার, আমি অ্যাকচুয়ালি একটা কথা বলতে আমি ভুলে গেছি। তো মাথার মধ্যে এত কিছু থাকে না যে আগে গিয়ে আমাকে এই জিনিসটা আগে বলতেই হবে। অ্যাকচুয়ালি তোমার জন্য তো এটা একটা নরমাল বিষয়, নাথিং নিউ। তো ওনাকে তারপর আমি বললাম যে স্যার, এরকম আমি ট্রানজিশনের মধ্যে গেছি, আমার এই সার্জারিটা হয়েছে, আমার এই সার্জারিটা হয়নি, এবং আমার ইচ্ছাও নেই সেই সার্জারি করার। তো তারপর ওনার লট অফ কোয়েশ্চেন, এবং সেটা খুব নামি দামি একটা বড় হসপিটাল। এবং সেখানে তারপর উনি আলট্রাসোনোগ্রাফি করার পর উনি বলল যে তুমি যাও, তোমার আরও কিছু কাজ আছে, তুমি বাড়ি যেও না, তুমি বসো, গিয়ে কাজ আছে। সেখানে ওদের যারা আছে হ্যান্ডেল করে, ডকুমেন্টস হ্যান্ডেল করে, ওখানে আমাকে বললো একটা রুমের মধ্যে বসো। সেখানে আমাকে বলছে যে আমরা না সেটার এরকম কেস আগে হ্যান্ডেল করিনি, তো মিস লিখবো না মিস্টার লিখবো, কী লিখবো বুঝতে পারছি না। আমি বললাম আমার নামটা পড়ে কি মনে হচ্ছে আপনার, কি লেখা উচিত? বলছে না, নাম পড়ে তো মিস্টারই মনে হচ্ছে, কিন্তু আলট্রাসোনোগ্রাফির মধ্যে তো আমরা সেরকম টেস্টিকেলস বা কিছু দেখতে পাইনি, তাহলে আমরা কি করবো এটা বুঝতে পারছি না। তাহলে আমি তখন বললাম যে একটা ট্রান্স ম্যান বা ট্রান্স পার্সনকে আপনি কিভাবে হ্যান্ডেল করছেন, এবং কিভাবে আপনার ওর কি সার্জারি করা হয়েছে কি করা হয়নি, সেটা তো হিস্ট্রি আগে আপনি জানবেন। সেইভাবে হিস্ট্রি ধরে ডাক্তার সেই জিনিসগুলো আগে বুঝবে, তারপর সেই জিনিসটাকে করবে।
ইট ওয়াজ এ ভেরি অকওয়ার্ড ডে, মানে আমি খুব আমি হ্যারাসমেন্টই বলবো সেই জিনিসটাকে। ওই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় যে বিকজ অফ ল্যাক অফ সেন্সিটাইজেশন, এই মেডিকেল ফিল্ডটাতে ল্যাক অফ সেন্সিটাইজেশন। এবং এখনও অবধি মেডিকেল যারা পড়াশোনা করছে বা যারা ল্যাব নিয়ে পড়াশোনা করছে বা যারা ধরো এই যে ফার্মা নিয়ে পড়াশোনা করছে, ওদের পড়াশোনার মধ্যে মেবি এখনও অবধি এই ব্যাপারটা ক্লিয়ারলি ওদেরকে শেখানো হয় না, এবং কোনো বইয়ের কোনো চ্যাপ্টারে এই ব্যাপারগুলো নিয়ে কোনো কথাই হয় না। এবং সেটা যতক্ষণ না অবধি শুরু হবে ততক্ষণ অবধি মেডিকেল ফিল্ডটা এগিয়ে যেতে পারবে না। সরকারি ব্যাংকে খাতা খুলতে যাওয়ার পর কোনো ধরনের ঘটনা? সরকারি ব্যাংকে দেখো, আমার পুরনো যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে অ্যাজ অলওয়েজ আমার পুরনো নামই থাকে, প্যান কার্ড, আধার কার্ড অনুযায়ী। তারপর যখন ওদের কাছে গিয়ে এই ব্যাপারগুলো আমি বলি, তাদের 50টা কোশ্চেন থাকে যে আপনি একটা কাজ করুন, অ্যাকাউন্টটা ক্লোজ করে নতুন শুরু করে দিন। কিন্তু ভাই এটার মধ্যে তো আমার স্যালারি ঢুকছে, আমার মিউচুয়াল ফান্ড কাটছে, এটা ক্লোজ করে বলছে না আমি ওইটার মধ্যে কানেক্ট করে দেবো। বাট আমার তো অ্যাকাউন্টটা চাই, আজকে এত বছর ধরে আমি অ্যাকাউন্টটা ইউজ করছি। জাস্ট বিকজ তুমি একটা মানুষের ডকুমেন্টসগুলো আপডেট করবে, মানে আমি যেহেতু প্রাইভেট ব্যাংকে চাকরি করেছি, সো এই নাম, জেন্ডার এগুলো কারেক্ট করার প্রসেসটাও আমি জানি। তোমার এই 10 মিনিট সময় বেশি লাগবে বলে তুমি বলছো এটা নতুন অ্যাকাউন্ট করে নি। তো এই ব্যাপারগুলো ফেস করেছি। মানে ওই বলবো যে লোক কোঅপারেট করতে চায় না মাঝে মাঝে। ওই কোঅপারেট যদি করে লোকে তাহলে মানে অনেক সুন্দর হবে আরো জিনিস। এই যে তুমি বললে যে ব্যাংকে নাম কারেকশনের বিষয়টা, তোমার যখন আধার কার্ড যেটা আগে ছিল, আই গেস সেই নাম্বারটাই কন্টিনিউ আছে, জাস্ট নেমটা আপডেট, হ্যাঁ, নেম আর জেন্ডারটা। এবং তোমার প্রত্যেকটা সরকারি কাগজপত্রে তুমি সেরকম ভাবেই সেটাকে আপডেট করেছো। একটা কথা জানতে চাইবো যে আমরা যখন ব্যাংকে যাই, যেহেতু আমি নিজেই প্রফেশনে রয়েছি, তো বিষয়টা কিছুটা জানা রয়েছে যে আমরা যখন ব্যাংকে যাব তখন তুমি তোমার পছন্দ মতন লোককে নমিনেশন রাখতে পারছো, বা তোমার যা, ধরো আমি যদি আরেকটু গভীরে ঢুকতে চাই যে স্থাবর অস্থাবর সম্পত্তি ধরো আমি আমার পার্টনারকে দিতে চাইছি বা ইত্যাদি, এই যে আইনি জটিলতাগুলো, এইগুলো কতটুকু ফেস করতে হয়েছে, বা এগুলো একজন ট্রান্সম্যান বা ট্রান্স উম্যান হিসেবে একটা পার্সনকে কতটুকু ফেস করতে লাগে আইনগত দিকটা? দেখো, ব্যাংকের মধ্যে বেসিক্যালি এই কোশ্চেনটা উঠে আসে যে তুমি যে নামটা দিয়েছো তার সাথে কি সম্পর্ক। তো অনেক মানুষরা এরকম আছে যারা নিজেকে বিবাহের বন্ধনে বাঁধতে চায় না, কিন্তু সে পার্টনারের সাথে অনেক বছর ধরে থাকছে এবং হয়তো সারা জীবনই তার সাথেই থাকবে। কিন্তু এই জায়গাটায় গিয়ে একটা প্রবলেম ফেস হয় যে তুমি যদি তার সাথে বিয়ে করো, বা তুমি তোমার বাবা মা, বোন, ভাই, সো কল্ড যে ফ্যামিলি আছে সেটাতে যারা আছে তাদেরকেই তোমার নমিনি হিসাবে রাখতে হবে। এবং যেহেতু তোমার পার্টনারের সাথে তোমার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি, এবং এখনো পর্যন্ত এতদিন গিয়েও মানে ইন্ডিয়াতে যে সেম সেক্স ম্যারেজ সেটা এখনো অবধি সাকসেসফুল হয়ে উঠতে পারছে না। কিছু কিছু জায়গার মধ্যে গভর্নমেন্টের সেই রুলসের সেই জিনিসটাকে একদম তোয়াক্কা না করে কিছু কিছু মানুষ বিয়ে করছে এবং তারা থাকছে একসাথে। সেটাও একদম মানে তাদের দিক দিয়ে আমি বলবো যে ওরা যেটা করছে ঠিকই করছে, বিকজ জীবনে সেটাই ম্যাটার করছে যে তুমি কার সাথে ভালো আছো। যেই ফ্যামিলি তোমাকে জন্ম দিয়েছে এবং একটা সময় তুমি তোমার আইডেন্টিটি প্রকাশ করেছো বলে তার সেই ফ্যামিলি আর তোমাকে মানে তেজ্যপুত্র করে দিয়েছে, বা সেই খবরই নেইনি তুমি বেঁচে আছো না মরে গেছো, সেই ফ্যামিলিকে তুমি তোমার প্রপার্টি বলো, টাকা পয়সা, সেই জিনিসগুলো কেন দিয়ে যাবে? তুমি তাকেই দেবে যে তোমার সাথে তোমার ডিফিকাল্ট টাইমসে থেকেছে। তোমার ভালো সময় যখন আছে তোমার পাশে সবাই থাকবে, খারাপ সময়টায় তোমার পাশে যে থাকবে সেই তোমার প্রকৃত বন্ধু। আরেকটা যেটা তুমি বললে যে গভর্নমেন্ট কাগজপত্র, প্রচুর প্রবলেম হয়। যেমন ধরো আমি রিসেন্টলি এত বছর ধরে আমার বাবা পিআরটিসি এবং ওবিসি এবং 10th মার্কশিট এগুলোর জন্য গভর্নমেন্ট অফিসে টেবিলে যাচ্ছে। রিসেন্টলি আমার পিআরটিসি বেরিয়েছে চেঞ্জ হয়ে। ওবিসি সার্টিফিকেট, যেহেতু আমি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করি, ওবিসি সার্টিফিকেটের নাম চেঞ্জ হয়েছে, এখনো ছবি চেঞ্জ হয়নি। সেই আগের পুরনো ছবি ওরা চেঞ্জ করতেই পারছে না, ওদের কাছে সেই সফটওয়্যারের মধ্যে সেই ফিচার নেই, তাদের কাছে সেই প্রভিশনেও নেই ছবি চেঞ্জ করা। সফটওয়্যার ডেভেলপার মানে মাঝে মাঝে মনে হয় আমাকে দাও, আমি বানিয়ে দিই and update my picture on your software. এক্স্যাক্টলি, আমার মনে হয় সেই ফিচারটা আমি ওখানে কোড করে দিই, বাট
গভর্নমেন্টের সেই পুরনো সফটওয়্যার সেই এত বছর ধরে চলে আসছে ওটাই, কিন্তু গভর্নমেন্টকে সেটা চেঞ্জ করতে হবে। এবং আমার 10th-এর মার্কশিট, 10th-এর সার্টিফিকেট এখনো অবধি চেঞ্জ করতে পারছে না, এখনো চেঞ্জ করতে পারছি না। এবং ইনফ্যাক্ট সেই ত্রিপুরা বোর্ডের মেইন আছে, ওনার সাথে আমি সেদিন কথা বলে এলাম, উনি বলছে যে আমাদের কাছে কোনো প্রভিশন নেই সেটার। সো ইটস ভেরি পেইনফুল। বর্তমান নামে আমি এত বছর ধরে চাকরি করছি, আমার আধার কার্ড মানে সব কিছু প্যান কার্ড চেঞ্জ হয়ে গেছে, অথচ আমি সেই পুরনো 10th-এর মার্কশিট এগুলো নিয়ে চলছি। উনি যেরকম ভাবে বললেন না, মানে এবারে আমি যদি একটু প্রবলেমটা একদম রুট জায়গাটার মধ্যে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি কি মানে বুঝতে পারবো এটা থেকে যে আমার এমন কোনো ল নেই, না ওনার কাছে এমন কোনো পারমিশন নেই কাজটা করার, না ওনার কাছে কোনো সঠিক তথ্য নেই, নলেজ, ল্যাক অফ নলেজ? তিনটেই, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ ইচ্ছে, ল্যাক অফ প্রপার গভর্নমেন্ট হ্যাঁ ইনস্ট্রাকশন, তিনটেই দরকার। তোমার কাছে যদি ইনস্ট্রাকশন থাকে যে তুমি একজন লেসবিয়ান কাপলকে তার নমিনি হিসাবে করতে পারো, তোমার যদি ইচ্ছে না থাকে, তোমার টেবিলে এসে 1 দিন 2 দিন 50 দিন এলেও তুমি সেই জিনিসটা করবে না। তুমি বলবে কালকে আসো, পরশু দিন আসো, আজকে আমার লিঙ্ক নেই, সেটাই বলবে, কারণ তোমার ইচ্ছেটাই নেই করার। ইচ্ছেটা থাকাটা দরকার। আর গভর্নমেন্টের প্রভিশন না থাকলেও কিছু কিছু জায়গায় নিজেদের ডিসিশন নিয়ে গভর্নমেন্টের যে জায়গাগুলো আছে সেখানে করা যায় সেই অফিসে। আমরা পডকাস্টটা একদম শেষ দিকে চলে এসেছি, আর একটা দুটো প্রশ্ন রয়েছে তোমার জন্য। নেম চেঞ্জের কথাটা তো বারবার উঠে আসছে, তোমাদের বোধহয় একটা ইসে থাকে যে ট্রানজিশনের পর পুরনো নাম ব্যবহার করা বা পুরনো ছবি ইত্যাদি বোধহয় সব মুছে দেওয়া হয়। যেমন তুমি যে ত্রিপুরার প্রথম ট্রান্স ওমেনের কথা বলছিলে, ওনার ভিডিওটা আমিও দেখেছিলাম, সে অনেক দিন আগের কথা। তো ওই ভিডিওটারই কোনো একটা জায়গায় বোধহয় আমি শুনেছিলাম বিষয়টা। তো এই বিষয়টা কি আদৌ ঠিক, বা তোমার এই নাম চেঞ্জের ডিসিশনটা যখন হয় তখন কিভাবে এটাকে চুজ করলে? প্রথমে বলি যে এই যে ছবি একদম ডিলিট করে দেওয়া, নিজের পুরনো জীবনটাকে জীবন থেকে একদম চ্যাপ্টারটাই ক্লোজ করে দেওয়া, আমি সেটাতে বিশ্বাস করি না। তোমার একটা চ্যাপ্টার যেখানে তুমি নিজেকে ফিমেল বক্সের মধ্যে আবদ্ধ করতে চাইছিলে, কিন্তু তো সেই বক্সটা তো তোমার নয়, তুমি সেই জায়গাটাতে থাকতে পারোনি, বিকজ এই জায়গাটা তোমাকে দমবন্ধ ফিল করেছে। কিন্তু সেই জায়গাটা থেকে তুমি যে লেসনটা পেয়েছো, তুমি একটা শরীরে বা একটা জীবনে যে তুমি দুটো লাইফ এক্সপিরিয়েন্স করেছো, সেটা সবার হয় না, সেই ভাগ্যটা সবার হয় না। এবং সেটাকে আমি খুব রেসপেক্ট করি। এবং আমার পুরনো ছবি আমি আছে, এবং আমি দেখে নিজেকে সেই জায়গাটা আমি তখন ভাবি যে আজকে আমি ওইখান থেকে এখানে এসেছি, এবং এটা খুব ম্যাটার করে, ম্যাটারস এ লট ফর মি। মানে সেই ছোটোবেলা থেকে আজকে এই জায়গাটায় আসা, এতগুলো দিন, এতগুলো জার্নি, এত কিছু মানুষকে হারিয়েছি, আবার কিছু মানুষকে পেয়েছি। সো তুমি চাইলে রাখতেই পারো, আর তোমার যদি খুব প্রবলেম হচ্ছে, এটা দেখলেই তোমার কান্না পাচ্ছে, তুমি ডিলিট করে দাও। রহিবাত আমার নাম, আমার নাম বেসিক্যালি এটা আমার ছোটোবেলায় চুজ করা। আমি গৌতম বুদ্ধের খুব বড় মানে ডিভোটি, খুব বড় ফ্যান, আমি গৌতম বুদ্ধকে খুব মানি। তো সিদ্ধার্থ কথাটার মানে হচ্ছে জীবনে কিছু একটা অ্যাচিভ করা, তার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছানো, জীবনে সে যেটা চায় সেটা পাওয়া। এবং আমার মনে হয় আমি জীবনে একটা জিনিসই চেয়েছিলাম এবং সেটা আমি পেয়েছি, তাই এই নামটা আমার সাথে খুব যায়। এই নামটাতে ডাকলে আমার খুব ভালো লাগে নিজেকে। ওকে, সিদ্ধার্থ যখন এয়ারপোর্টে যাচ্ছে তখন কোন লাইনটায় দাঁড়াচ্ছে সিকিউরিটি চেকিং কাউন্টারে? যতদিন অবধি আমার আধার কার্ড চেঞ্জ হয়নি, আনফর্চুনেটলি আমাকে ফিমেল লাইনে দাঁড়াতে হতো, এবং সেটা নিয়ে আমি বিশাল পোস্ট করেছিলাম সবাইকে ট্যাগ করে। এবং রিসেন্টলি শুনতে পাচ্ছি এয়ারপোর্টে নাকি এটাকে করা হয়েছে যে একটা জেনারেল লাইন বলেও রাখবে মেল ফিমেলের পাশাপাশি। এটা এখনো হয়নি, শুনতে পাচ্ছি হবে, হলে খুবই ভালো হয়। এখন তো আমি মেল লাইনেই দাঁড়াই, কারণ আমার আধার কার্ডে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটা সময় ছিল খুব অকওয়ার্ডভাবে আমাকে ফিমেল লাইনে দাঁড়াতে হতো। যেতে যেতে খুব শর্টলি একটা র্যাপিড ফায়ার, সিদ্ধার্থের পছন্দের খাবার? বিরিয়ানি। মাটন না চিকেন? এটা খুব টাফ কোয়েশ্চেন, বাট চিকেন। ওকে, সিদ্ধার্থের পছন্দের বই? আমি রিসেন্টলি অ্যাটমিক হ্যাবিটস পড়েছিলাম, তাই অ্যাটমিক হ্যাবিটস খুব ভালো লাগলো পড়ে। সিদ্ধার্থের পছন্দের মুভি? আমার পছন্দের মুভি ওয়েক আপ সিড, সেই ছোটবেলার পছন্দের মুভি। ওকে, ঘুরতে আশা করি খুব পছন্দ করো? খুব ঘুরতে বেড়ানো? খুব। পাহাড় না সমুদ্র? সমুদ্র। ওকে, তোমার পছন্দের
অ্যাক্ট্রেস আমরা অলরেডি জেনে গেছি, এই কারণে সেটা জিজ্ঞেস করলাম না। আমার পছন্দের অ্যাক্টর এখন আর নেই, বাট হি ওয়াজ সুশান্ত সিং রাজপুত। আই গেসড ইট। হ্যাঁ। এখন রিসেন্টলি আমার ঋত্বিক রোশনকে খুব ভালো লাগে। ডেস্টিনেশন ভ্যাকেশন ইন্ডিয়াতে বলতে গেলে আমি এই মুহূর্তে গোয়া যেতে চাই খুব, মানে রিসেন্টলি আমার প্ল্যান হচ্ছে যাওয়ার। আর আউট অফ ইন্ডিয়া আমার অস্ট্রেলিয়া ঘোরার খুব ইচ্ছে আছে, ইটালি ঘোরার খুব ইচ্ছে আছে, জাপান যাওয়ার খুব ইচ্ছে আছে। প্যাশনেট হবি আমি গার্ডেনিং করতে খুব ভালোবাসি, আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, আমি মুভি নিয়ে কাজ করতে খুব ভালোবাসি, এবং ইন ফিউচার আমি মুভি নিয়ে কাজ করতেও চাই, এবং গান নিয়ে কাজ করতে খুব ভালোবাসি। ওকে, আমরা খুব শীঘ্রই তোমার নতুন মুভি দেখার অপেক্ষায় রইলাম, কারণ কি আমি জানি ব্যক্তিগতভাবে যে গোপের এটা খুব পছন্দের একটা জনার, যেখানে ও ক্যামেরা নিয়ে কাজ করে, মুভির কাজও শুরু হয়েছে, আশা করি সেটা চলতে থাকবে, আমরা অবশ্যই দেখবো, এবং তখন হয়তো সেই মুভি নিয়ে আলোচনায় আমাদের আরেকটা নতুন পডকাস্ট তৈরি হবে। ততক্ষণ পর্যন্ত খুবই ভালো থেকো। আড্ডা দিয়ে সত্যি কথা বলতে আমি নিজে আরো অনেক কিছু জানতে পেরেছি, আশা করি আমার দর্শকরাও আরো অনেক কিছু জানতে পেরেছে। আমি চাইবো তুমি যেতে যেতে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও। আপনাদের বাড়িতে যদি এরকম কেউ পার্সন কাম আউট করে, বা এরকম কাউকে লক্ষণ দেখতে পাচ্ছেন যার মধ্যে একটু, সে মেয়ে কিন্তু ছেলেদের মতো তার মধ্যে এক্সপ্রেশন আছে, বা সে ছেলে কিন্তু মেয়েলি এক্সপ্রেশন আছে, প্লিজ তাকে একটু সাপোর্ট করুন, তাকে পাশে বসে জিজ্ঞেস করুন, এবং সে জীবনে কি করতে চায়, সে ভালো মানুষ হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখুন। জীবনে ভালো মানুষ হলে, জীবনে অনেক ভালো জায়গায় চাকরি করলে, সে যেটা হতে চাইছে সেটা হলে, একটা সময় পর গিয়ে দেখবেন আপনার মনের মধ্যে, মা বাবা হিসাবে, ফ্যামিলি হিসাবে আপনার মনের মধ্যে একটা জায়গায় গিয়ে স্যাটিসফ্যাকশন হচ্ছে, আনন্দ হচ্ছে, যে আমি আমার ছেলে মেয়ের পছন্দটা বেশি প্রায়োরিটি দিয়েছি রেদার দেন আমার পাড়ার লোকেদের বা রিলেটিভসদের। আলটিমেটলি রিলেটিভসরা আপনার লাইফে ওই সময়গুলোতে থাকবে না যখন আপনার ছেলে মেয়েরাই থাকবে আপনার পাশে। সো ওই সাপোর্টটা খুব ম্যাটার করে, সেটাই বলবো। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, সায়নাটা, সবাই ভালো থাকবে। যদি এপিসোডটা তোমার জীবনে মাইনে রাখে, যদি তুমি একটু কিছু নতুন শিখতে পেরেছো, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যারা নতুন এই মুহূর্তে আমাকে শুনছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সবাই ভালো থেকো, টাটা।